নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ফোকাস ত্রিপুরায়। হাই নিউজ নেটওয়ার্কে ফোকাস ত্রিপুরায় ত্রিপুরা নির্বাচনের দিকে আমরা নজর রেখেছি। না, ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হচ্ছে না, লোকসভা নির্বাচনও হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হচ্ছে পৌর প্রতিনিধিদের বেছে নেওয়ার ভোট। ৩৩৪টি আসন, আপনারা জানেন যে ৩৩৪টি আসনের মধ্যে ১১২টি ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ৭টি পৌরসভা তাদের দখলে, বলা ভুল হলো হয়তো ৫টি পুরসভা এবং ২টি নগর পঞ্চায়েত তারা ইতিমধ্যেই ব্যাগে পুরে নিয়েছে, আর তার ফলে ১১২টি সিটে কোনো নির্বাচন হচ্ছে না। ২২২টি আসনে নির্বাচন হচ্ছে, যেখানে ৭৮৫ জন প্রার্থী লড়াই করছেন। যে লড়াইটা এই মুহূর্তে বোধহয় শুধুমাত্র ত্রিপুরা নয়, তার প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশ এই মুহূর্তে সেদিকে তাকিয়ে রয়েছে যে পুরো ভোটে কি হয়। কেন এত গুরুত্বপূর্ণ হলো পুরো ভোট? ত্রিপুরার পুরো ভোটে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে, ভোট গ্রহণ পর্ব। আর সেই ভোট গ্রহণ পর্বের পর থেকেই যথেষ্ট উত্তপ্ত ত্রিপুরা পুরসভার ভোট। ত্রিপুরার আগরতলা পুর নিগমের ভোট যেমন হচ্ছে, সেই সহ ২০টি পুরসভার ভোট। আর সেই ভোটের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ২২২টি আসনে লড়াইতে রয়েছেন ৭৮৫ জন। তার মধ্যে বিজেপি ২২২টিতেই প্রার্থী দিয়েছে, সিপিআইএম দিয়েছে ১৯৭টিতে, তৃণমূল দিয়েছে ১২০টিতে এবং কংগ্রেসের ৯২ জন রয়েছে। আগরতলা পুর নিগম, যেখানে ৫১টি আসন, যদিও এর আগের নির্বাচনে অর্থাৎ ২০১৫ সেখানে ছিল ৪৯টি আসন, ৫১টি আসনেই প্রার্থী দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ৫১টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আগরতলা পুর নিগম দখলে তৃণমূল কংগ্রেস যে বেশ খানিকটা ঝাঁপিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিনের প্রচার পর্বে আমরা দেখেছি সেরকমটাই, যে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের যে নেতারা তারাও সেখানে চলে গিয়েছেন এবং তারা লড়াই চালাচ্ছেন বিজেপির হাত থেকে, বিশেষত আগরতলা পুর নিগমটি দখলের জন্য। কিন্তু পিছিয়ে রয়েছে কি বামেরা, পিছিয়ে রয়েছে কি কংগ্রেস, তারাও রয়েছে লড়াইয়ে। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আগরতলা পুর নিগম সহ অন্য পুরসভাগুলি এবং নগর পঞ্চায়েতগুলির ভোট, যে ভোটের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আমরা আলোচনা করব যে ঠিক কি অবস্থা রয়েছে এই মুহূর্তে। সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, তাতে তৃণমূল প্রার্থী ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ উঠেছে। বিলোনিয়ায় তাদের প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ করেছে সিপিআইএম। বিলোনিয়া যদিও বিজেপিরই দখলে রয়েছে। অন্যদিকে ২ পোলিং এজেন্টের মাথা ফাটানোর অভিযোগও উঠেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে আগরতলার একটি বুথে যখন মক পোলিং চলছিল, সেই সময় ২ জন তৃণমূল এজেন্ট তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পাল, তিনি অভিযোগ করেছেন যে গতকাল রাতে, গভীর রাতে বাইক বাহিনী গিয়েছিল তার বাড়িতে এবং সেখানে গিয়ে তাকে দরজায় ধাক্কা দিয়ে শাসানো হয়েছে যে ভোটে লড়ে লাভ নেই। সুতরাং এই সব ঘটনাগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে একটা উত্তপ্ত ভোটের। আগরতলার মানুষ কি বলছেন সেটাও একটুখানি জানবার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন যারা আলোচনায়, তাদের সঙ্গে আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী অসীম গিরি, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আগরতলা থেকে বর্ষিয়ান সাংবাদিক প্রদীপ চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফে আইনজীবী ভাস্কর দে, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূল যুবনেতা সাবির আলী, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সন্দীপা চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। আমি একদম শুরুতে একটু প্রদীপদার কাছে যাব। বর্ষিয়ান সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার জগতে রয়েছেন। আগরতলার এই মুহূর্তের অবস্থাটা ঠিক কি, গোটা ত্রিপুরারই বা ঠিক কি অবস্থা এই মুহূর্তে? ভোট কেমন হচ্ছে সেখানকার সাধারণ মানুষ? আজ সকালেই কথা হচ্ছিল, তারা বলছেন যে দেখুন ভোট কেমন হয়। তো সত্যি সত্যি ভোট কেমন হচ্ছে প্রদীপদা? হ্যাঁ শান্ত, ভোট আমি তো সকাল ৭টার আগে থেকে আমি ঘুরছি, বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কামান চৌমুনি এবং বিভিন্ন পোলিং বুথে আমি গেছি। হরিগঙ্গা বসাক স্কুল পোলিং বোর্ড থেকে, যেটা বিপ্লব দেব মুখ্যমন্ত্রীর পুল এরিয়া, ওসব এলাকায় আমি গিয়েছি। কিন্তু সবচাইতে লক্ষণীয় ব্যাপার যেটা আমার চোখে পড়েছে, বুথগুলির সামনে একটা জ্যাম,
জ্যামিং আছে প্রায় 3 দিক, কোনো অঞ্চলে 4 দিক বুথ বুথ জ্যাম করা আছে। ইয়াং ক্যাবগুলো ওরা আছে, দাঁড়ানো আছে। কেউ গেলে পরে ভোটার যারা যাচ্ছে ওদেরকে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন তো করতেই পারে, আপনি কোত্থেকে এসছেন, কিন্তু একটা থমথম পরিবেশ। ওই যে পুলিশ আছে পোলিং বুথে, যেমন হরিগঙ্গ বসাকুরে পোলিং বুথে ত্রিপুরা পুলিশ আছে, সেই ত্রিপুরা পুলিশ দাঁড়িয়ে আছে, ভেতরে ওরা ই করছে, কিন্তু কোনো সিসিটিভি নেই, কিছু নেই, কিছু নেই। কিন্তু এই মাত্র শ্যামলী বাজার এলাকায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্কুল, সেখানে 2জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং এদেরকে জীবিতে নেওয়া হয়েছে। এর মধ্যে জীবিতে প্রাইমারি ট্রিটমেন্টের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি যা আমার পেশাগত অভিজ্ঞতা জীবনে যা যা দেখেছি, এমন ধরনের একটা কেমন একটা অদ্ভুত পরিস্থিতি সেখানে। একটা যদিও পুলিশ সুপার বললেন যে সব দিকে ঠিক আছে, যেখানে খবর পাওয়া যাচ্ছে যাচ্ছে। ওরা কয়েকজন পোলিং এজেন্ট আক্রান্ত হয়েছে, এবং 2জন ক্যান্ডিডেটও আক্রান্ত হয়েছে। এই ধরনের আক্রমণ বা এই ঘটনাগুলিতে হচ্ছেটা কি, সাধারণ ভোটার যারা আছে ভোটারদের মধ্যে একটা জল্পনা কল্পনা এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বা হচ্ছে। এবং এই তো এখানে আসার সময় এই লাল স্কুল বলা হয়, এখানে দেখলাম আবার মহিলাদের পোলিং বুথের সামনে মহিলাদের বিশাল ভিড় রাইট। আছে, এরা ভোট দেওয়ার জন্য আছে। তো এখন সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি 11টার পর বোঝা যাবে। নানাজন নানা কথা বলছেন, নানাজন বলতে বুদ্ধিজীবী যারা ভোটের অভিজ্ঞতা আছে, ভোট প্রত্যক্ষ করেছেন, বা পুলিশের একটা অংশ, নাম বলতে চাই না এখানে বলাটা একটা অসম্ভব ব্যাপার। এই যে এটা পরিবেশটা পরিবেশটা যদি বলি যে এটা এটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, তাহলেও ঠিক বলা হবে না। রাইট, এই রাইট। আমি আমি এটা একটা হ্যাঁ। হ্যাঁ, আমি প্রদীপ দা আসবো আপনার কাছে। আমি একটু সামগ্রিক ভোট এখনো পর্যন্ত সকাল থেকে নানান ছবি নিশ্চয়ই নজরে পড়েছে। আমি অসীমদার কাছে যাব। অসীমগিরি। হ্যাঁ, ত্রিপুরায় যেটা হচ্ছে, আহ, ইতিমধ্যেই তো মারধর, বুথ জ্যাম এগুলো চলছে, সেটা প্রদীপবাবু বললেন। এটা তো ঘটনাই। তার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করার মতো, যে অলরেডি বিজেপি আনকন্টেস্টেড হয়ে জিতে বসে আছে। অর্থাৎ আমি মনে করি সেসব জায়গায় প্রার্থী দিতে দেয়নি কংগ্রেসকে বা সিপিএমকে বা তৃণমূলকে, যারাই দাঁড়াক আর কি, গণতন্ত্রে সবাই দাঁড়াতে পারে। সুতরাং সেখানে প্রার্থী দিতে দেয়নি, 112টা সিট অলরেডি তারা নিয়ে নিয়েছে। এবং অন্যান্য জায়গায় তারা মরিয়া হয়ে উঠেছে কিভাবে বিরোধীদের ঠেকানো যায়, এইটা হচ্ছে পরিস্থিতিটা। এবং এই যে পুলিশের একটা অদ্ভুত নিষ্ক্রিয়তা ত্রিপুরায় লক্ষ্য করা যাচ্ছে, নিষ্ক্রিয়তা। একটা পুলিশ মানে বুথ জ্যাম যেখানে হয়ে আছে সেখান থেকে লোক সরাচ্ছে না, কিছু সরাচ্ছে না, একটা নিষ্ক্রিয়তা। ফলে এইটা কত দূর আদৌ মানুষ ভোট দিতে কত দূর পারবে এবং ছাপ্পা ভোট হবে না, এটার গ্যারান্টি দেয়া যাচ্ছে না। আর যেভাবে পোলিং এজেন্টদের মারধর করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যা খবর আসছে, পোলিং এজেন্টদের যেভাবে মারধর করা যাচ্ছে, এটা গণতন্ত্রের একটা লজ্জা বলে আমি মনে করি। ত্রিপুরায় যেটা উচিত ছিল, আমি কালকেও হাই নিউজে বলেছিলাম যে ত্রিপুরায় যেটা উচিত ছিল সেটা হচ্ছে বিরোধী ঐক্য। অর্থাৎ বিজেপিকে যদি হারাতে হয় তাহলে বিরোধী ঐক্যর দরকার ছিল, কিন্তু তৃণমূল কিন্তু তো সেটা হয়নি। কংগ্রেসের সাথে যাবে না, রাইট। এরকম একটা ব্যাপার আছে। কংগ্রেস তাদের কাছে মূল শত্রু মনে হয়। কারণ মেঘালয়ে আমরা দেখলাম যে কংগ্রেসকে ভাঙিয়ে কংগ্রেসের মধ্যে থেকে বেশ রাইট, কিছু রাইট, জন রাইট। আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম। লোক তারা জয়েন করেছে তৃণমূলে অলরেডি। 11 আমি জানি না ভারতবর্ষের ক্যাপিটালিজম, তারা তো কাউকে প্রজেক্ট করে, যেমন নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করেছে। তারপরে এখন বিরোধী হিসাবে হয়তোবা প্রজেক্ট করছে ভারতবর্ষের কর্পোরেটরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা আমার মনে হচ্ছে। তার কারণ দিদি কালকেই তো দেখা করেছেন মোদির সাথে,
এবং তাকে বাণিজ্য সম্মেলনে আসার আহ্বান জানিয়েছে। করতেই পারেন, তিনি প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রীকে করতে পারেন। কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যে রাজনৈতিক লড়াইটা আসলে রাজনৈতিক লড়াই নয়। কোথাও একটা মোদিজির সাথে কোথাও একটা তৃণমূল কংগ্রেসের একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে মনে হয় ভেতরে ভেতরে, এটা আমার ফিলিং। এতদিন পর্যন্ত অসীমদা এতদিন পর্যন্ত কংগ্রেস কিংবা সিপিআইএম এর তরফ থেকে বা বাম দলগুলির তরফ থেকে এই অভিযোগটা উঠতো যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের ভেতরে সখ্যের কথা। আজকে অসীম গিরির মুখ থেকেও ঠিক সেই একই রকম বিষয়টি উঠে এলো, যে অসীম গিরি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, তার সঙ্গে লড়াই করেছেন একই সঙ্গে। আমি জানি না, অভিযোগ তো উঠতেই পারে, অভিযোগের সত্যতা যাচাই করবে জনতা। আমি সন্দীপা চক্রবর্তীর কাছে যাব একটু। যে সন্দীপা, ত্রিপুরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, সেটাই শুধুমাত্র নয়, সেই সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানেও বাংলা সংস্কৃতি একই রকম ভাবে বেড়ে উঠেছে দীর্ঘদিন ধরে। তো সেই জায়গাটাতে শুধুমাত্র বাংলার সংস্কৃতি নয়, সেই বাংলার সংস্কৃতির পাশাপাশি উপজাতির সংস্কৃতি রয়েছে, সেই সব সংস্কৃতি মিলিয়ে একটা পাহাড়ি অঞ্চল রয়েছে। এই সব কিছু মিলিয়ে ত্রিপুরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট। 2023-এ সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে, 2024-এর ঠিক আগের বছরে। এবছর অর্থাৎ 2021-এর এই পৌর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? কংগ্রেস, সিপিআইএম এবং ভারতীয় জনতা পার্টি তারা তো লড়াই চালাচ্ছিলই, তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত হওয়াতেই কি আরো বেশি হাই ভোল্টেজ হয়ে গেল ত্রিপুরার এই পুরো নির্বাচন, যার দিকে দেশ তাকিয়ে রয়েছে এই মুহূর্তে? সন্দীপা। সন্দীপা, শুনতে পাচ্ছি না, বলবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। নেহাতি কারিগরি সমস্যা, বলুন। হ্যাঁ, ব্যাপারটা হলো যে ত্রিপুরা একটি অত্যন্ত শান্তিপ্রিয় রাজ্য, এবং সত্যি কথা বলতে কি, আমি আমার জীবনে বেশ অনেকটা বছর সেখানে কেটেছে, অন্যান্য ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক। তো সেখানে আজকে যে এই ঔদ্ধত্যের যে বা উশৃঙ্খলতার যে আস্ফালনটা দেখা যাচ্ছে, শান্তনদা, সেটা প্রদীপ দা আছেন এখানে ত্রিপুরা থেকে, অসীমগিরি বাবু আজকে শুনলাম কি বলেছেন, ভাস্কর বাবুকে শুনবো, সাবেরকেও শুনবো। কিন্তু যতটুকু আমার মনে হলো বা আমাদের যতটুকু মনে হচ্ছে, সেটার জন্য একমাত্র দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস। আপনি যখন 2018-র কথাটি তুলে আনলেন, দেখুন, তৃণমূল কংগ্রেস এই প্রথমবারের জন্য তো ত্রিপুরায় যায়নি, আমরা দেখেছি তার আগেও গেছে, এবং সেটা কংগ্রেসকে ভাঙিয়েই কিন্তু গেছে, কংগ্রেস থেকে লোক নিয়েই গেছে। তো সেই যে একটা দোকানের মতো খুললো কিছুটা সময়ের জন্য, তারপর সেই ঝাঁপিটা বন্ধ করে সেই পুরো দোকানটা গিয়ে ভর্তি হয়ে গেল বিজেপিতে। তো বিজেপিকে আনার পেছনে ত্রিপুরাতে মূল কারিগর কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং সেম প্যাটার্নে যেরকম প্যাটার্নে পশ্চিমবঙ্গে আনা হয়েছিল বিজেপিকে, যে প্রয়োজন হলে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, ঠিক সেরকম ভাবে কিন্তু ত্রিপুরায় বিজেপিকে ফ্রন্টে এনে লড়ছে তৃণমূল কংগ্রেস পর্দার পেছনে থেকে কাজ করছে। আজকে নির্দ্বিধায়, আজকে তৃণমূল কংগ্রেসের যা মুভমেন্ট দেখতে পাচ্ছি, আমরা নির্দ্বিধায় কোন রকম কোনো কনফিউশন আমাদের মধ্যে নেই যে ত্রিপুরাতে আজকে ঠিক আছে, তৃণমূল কংগ্রেস আবার নতুন করে একটা কিছু করতে চাইছে, একটা নতুন ভেঞ্চার করতে চাইছে সেখানে গিয়ে। তো মা বাপ কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্তমানে ত্রিপুরার লোকাল গার্ডিয়ান কিন্তু বিজেপি, এবং ঢালের মতো হয়ে দাঁড়িয়ে আছে, যে তৃণমূলকে হাইপ দিচ্ছে কেন কি তৃণমূল ওদেরকে কংগ্রেস থেকে ভাঙিয়ে নেতা সাপ্লাই দিচ্ছে। এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো হয়ে গেছে, এবং এটা কিন্তু সত্যিই খুব লজ্জার। ভারতীয় গণতন্ত্রের জন্য সেটা খুবই উদ্বেগজনক। আজকে আমরা ত্রিপুরা নিয়ে কথা বলছি, যে প্যাটার্নে পশ্চিমবঙ্গের বাংলায় গণতন্ত্রটা চলছে, শান্তম দাস, ঠিক সেম প্যাটার্নে ত্রিপুরার বুকে গণতন্ত্রটা চলছে। আজকে আমাদেরকে এখানে বসে ভোট আলোচনা করতে হচ্ছে। আমি বললাম না কিছুক্ষণ আগে যে আস্ফালন হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, অথচ একটা সময় বলা হতো
ত্রিপুরায় ভোট মানে উৎসব। প্রদীপ দা, আপনি বলুন হ্যাঁ। যদি আমি কিছু ভুল বলে থাকি। না না, ঠিকই আছে, ত্রিপুরায় ভোট মানে ত্রিপুরায় উৎসব। উৎসবের আকারে ভোটটাকে ছিল, দেখা ছিল। হতো ত্রিপুরায়। উৎসবের আকারে ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভোট একদম হ্যাঁ। ছিল, কিন্তু ত্রিপুরায় আজকের ভোটটা দিনে দাঁড়িয়ে ভোটটা একটা সন্ত্রাসে পরিণত হয়ে গেছে। ভোট ভোট ভোটের পূর্বের অবস্থা, ভোট চলাকালীন অবস্থা এবং ভোট পরবর্তী অবস্থাটা কমপ্লিটলি একটা সন্ত্রাসের প্যাকেজ হিসেবে দেখা যাচ্ছে আজকে আমাদের সামনে দাঁড়িয়ে। এবং আমরা কেন সত্যি হলো? খুব উদ্বিগ্ন আমরা যে না কেন হলো সেটা তো বলেই দিলাম। এই যে আস্ফালনটা দেখছি, এই যে ভোটটাকে সন্ত্রাসে পরিণত করা হয়েছে, সেটার জন্য আমরা মনে করি তৃণমূল দায়ী। একদম মানে বেশ। ভাষায় বলবো তৃণমূল দায়ী। রাইট, বেশ। আমরা আমি অভিযোগটা বললেই তো হবে না, আমি পুলিশ বলবো। হ্যাঁ, রাইট পুলিশ, রাইট what they are doing, what they have done. প্রদীপদা আসছি। পুলিশকে কে চালায়? পুলিশকে চালায় তো রাজ্য না, প্রশাসন, দেখুন, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। দেখুন প্রদীপ দা, পুলিশ প্রশাসন যে দলদাসে পরিণত হয়েছে সেটা আমরা জানি। এবং এটা মানে কোন পুলিশ মানে দলদাসের র্যাঙ্কিং এ নাম্বার 1 কে নাম্বার 2 কে সেটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং ত্রিপুরার পুলিশ প্রশাসনের মধ্যে চলছে সেই কম্পিটিশনটা। কারা কত বেশি দলদাসে পরিণত হতে পারবে, কারা কত বেশি মানুষকে রক্ষা করার পরিবর্তে মানুষকে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারবে, এই কম্পিটিশনটা এখন পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এবং ত্রিপুরা পুলিশ প্রশাসনের মধ্যে চলছে। এবং দুটি ক্ষেত্রেই কিন্তু পুলিশ মন্ত্রী দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী, একদিকে বিপ্লব দেব, একদিকে মমতা ব্যানার্জি। আমি আসছি একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমি একটুখানি জানিয়ে রাখবো যে 4 নম্বর ওয়ার্ড আগরতলার বিভিন্ন ওয়ার্ডে বুথের বাইরে জমায়েত, অবৈধ জমায়েতের কথা একটু আগেই প্রদীপ দা বলছিলেন। সেই অবৈধ জমায়েত আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ওয়ার্ডের বাইরে অবৈধ জমায়েতের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। 4 নম্বর ওয়ার্ডের পাশাপাশি আগরতলার 20 নম্বর ওয়ার্ডের বুথের সামনেও বিজেপির বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছিল। সেই জমায়েত হটিয়ে দিয়েছেন এসডিপিও নেতৃত্বাধীন পুলিশ বাহিনী। এই মুহূর্তে কড়া নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের, কারণ আগরতলার সবকটি বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। আগরতলার 51টি ওয়ার্ড এবং তাতে যতগুলি বুথ রয়েছে সেই সবকটি বুথকেই ইতিমধ্যে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতরে ভাগ করা হয়েছে, সুতরাং কড়া নজরদারি রয়েছে নির্বাচন। এই মুহূর্তে আগরতলা থেকে বেশ খানিকটা দূরে কানপুরে, সেখানে টেস্ট চলছে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। ভারত ব্যাটিং নিয়েছে, অজিঙ্ক্য রাহানের নেতৃত্বাধীন ভারতীয় টিম টেস্টের প্রথম দিনের খেলা খেলছে। কিন্তু আজকে অন্য খেলা চলছে আগরতলায়, অর্থাৎ ত্রিপুরার 20টি পুর নির্বাচন চলছে। তার মধ্যে আগরতলা পুর নিগম রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুর নিগম, যেখানে ভোটের আগে নির্বাচনী প্রচার চলাকালীন এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে যে গুড গভর্নেন্স দেওয়া হবে, অর্থাৎ সুশাসন দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে সুনাগরিক পরিষেবা দেওয়া হবে। ট্যাক্সের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে, অর্থাৎ পুরো করের বিষয়ে নানান রকম নতুন স্কিম আনার কথা ঘোষণা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আগরতলা পুর নিগম দখলের ব্যাপারে কিন্তু বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেসও কি পিছিয়ে রয়েছে? মনে হয় না, তারাও লড়াইয়ে রয়েছে এবং প্রবল বিরোধী হিসেবেই তারা লড়াই করছে। আমি একটু জানবার চেষ্টা করব ভাস্কর বাবুর কাছ থেকে, ভাস্কর দের কাছ থেকে। তবে তার আগে একটু জানিয়ে দিই, আমাদের সঙ্গে আরও একজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই। আমি একটু ভাস্কর দের কাছ থেকে জানতে চাইবো যে লড়াইটা কেমন হচ্ছে, সমানে সমানে টক্কর হচ্ছে, বিরোধীরা এককাট্টা না হওয়াতে কি আপনাদের সুবিধা হচ্ছে? সকাল থেকে ভোট কেমন হচ্ছে ভাস্কর বাবু? প্রথমেই সকলকে সুপ্রভাত। সিনিয়রদের যারা গুরুজন আছেন তাদেরকেও প্রণাম জানাই, বন্ধুদের। তো যাই হোক, ভোটটা তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে সকাল থেকে। দেখুন, কয়েকটা জায়গায় ঝামেলা হচ্ছে, কারো বলছে যে কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন, আমি বলি কি, এটার জন্য নির্বাচন কমিশন তো ওখানে আছেন। পুলিশের এগেনস্টে যতই বলুক, পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন কমিশনকে কমপ্লেন করতে হবে। আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি। যাই হোক, এখন ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। আর সন্দীপা ম্যাডাম যেটা বললেন তৃণমূল কংগ্রেস দায়ী, আমি ওনার সঙ্গে কিছুটা হলেও একমত। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে জিনিসটা করছে, ওখানকার মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু সেটা দেখেছে যে পশ্চিমবঙ্গের মানুষের উপর কিভাবে
ভোটের আগে থেকে শুরু করে সেই 2018 থেকে আজ অবধি এখনো হচ্ছে, এবং সেটা হচ্ছে শুধু বিরোধী দলের জন্য না, তাদের নিজের দলের লোকেরাও কালকেও একটা ঘটনা ঘটেছে। যাই হোক, প্রতিদিন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এবং সুতরাং এই দলটিকে ত্রিপুরার মতো একটা শান্তিপ্রিয় রাজ্য, যেটা সন্দীপা ম্যাডাম বললেন, উনি ওখানকার সঙ্গে খুবইভাবে ইনভলভ, তো প্রদীপবাবু আছেন, তা আমি মনে করি এরকম একটা শান্ত রাজ্যকে অশান্ত করার জন্য এরকম কয়েকজন এখান থেকে গিয়ে এবং এখান থেকে তাদেরকে সভা সমিতিতে নিয়ে যাওয়া ওখানকার মানুষদের কাছে একটা বাজে বার্তা আমার মনে হয় গেছে। তো যাই হোক, সকাল থেকে যে ভোটটা হচ্ছে আমি দেখলাম 2-1টা জায়গা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ, এবং আমার জানি না ওখানে ত্রিপুরা সরকারের ব্যাপারে তো আমি অতটা আইডিয়া আমার নেই, তো আমার মনে হয় ত্রিপুরা গভর্নমেন্টের নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে যদি কোথাও বা অনৈতিক জমায়েত হয় বা কোনো রকম অশান্তি হয়, সেটা দেখা উচিত। আর না হলে তো নির্বাচন কমিশন আছে, আর ত্রিপুরা সরকারের পুলিশ আমার মনে হয় না, আমরা লাস্ট যে কটা ঘটনা হয়েছে সেটাতে প্ররোচনা ছিল বলেই কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। সুতরাং পুলিশকেও তো ল অ্যান্ড অর্ডারটাও দেখতে হবে, সেই দিকটাও আমাদের তাদের কথা ভাবা উচিত। সুতরাং পুলিশকে সবসময় দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, এখন ভোটটা যাতে শান্তিপূর্ণ হয়, কোনো কারোর উপর আঘাত বা কিছু যাতে না হয়, সেটাই আমি কামনা করব। একজন রাজনৈতিক ব্যক্তি পুলিশ অবশ্যই পুলিশের কাজ করবে। এই তো একটু আগেই বলছিলাম 4 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড যেখানে অভিযোগ ছিল সেখান থেকে অবৈধ জমায়েত হটিয়ে দেওয়া হয়েছে, পুলিশই সেই কাজটি করেছে। কিন্তু পুলিশও এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, কারণ নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। কিন্তু সব জায়গায় কি সেরকমটাই হচ্ছে? সাবির কি বলছেন? সাবির আলী, সাবির শুনতে পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি সবার বক্তব্য শুনলাম, আপনাদের উপর দায়িত্ব দিয়েছেন, কংগ্রেস শুনলেন। হ্যাঁ সাবির, শুনুন এবার বুঝুন, তাহলে তৃণমূলের আতঙ্কে কংগ্রেস আর বিজেপি এক সুরে তারা কথা বলতে শুরু করেছে। আজকে আমাদের নেত্রী যখন দিল্লিতে গিয়ে যখন একের পর এক দল থেকে সব নেতা নেত্রীরা তৃণমূল জয়েন করছে, তারা আস্থা রেখেছে মমতা ব্যানার্জির নেতৃত্বের ওপর, তখন তারা বিরোধীরা ভয় পেয়েছে, আর যারা ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি তারা ভয় পেয়েছে। দেখুন, ত্রিপুরাতে আগে সিপিএম আর কংগ্রেসও ছিল, কিন্তু তারা তো মাঠে ময়দানে দেখতে পাওয়া যাচ্ছিল না। আমরা রাস্তায় যাওয়াতে, আমাদের মিটিং মিছিল করাতে তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, তাই জন্য তারা আমাদের উপর অত্যাচার করেছে। আপনারা দেখেছেন দিনের পর দিন আমাদের নেতা কর্মীদের মারা হয়েছে, এমনকি থানার ভেতরে ঢুকেও আমাদের নেতা নেত্রীদের মারা হয়েছে। গণতন্ত্র একদম ওখানে ত্রিপুরাতে নেই। পুলিশ যে আছে, ত্রিপুরা পুলিশ একদম সরকারের হয়ে কাজ করছে। আজকে আমরা তাই জন্য দাবি করেছিলাম কি ভোট করার মতো ওখানে পরিস্থিতি নেই, তা সত্ত্বেও ভোট হচ্ছে। আর সেই ভোটে জানা যাচ্ছে ভোট কিভাবে লুণ্ঠন ভোট লুট করবে ওখানে। কিন্তু আমরা এটুকু বলতে পারি, কংগ্রেস যে এলিগেশন দিচ্ছে সবের জন্য দায়ী তৃণমূল। তো আপনারাও তো এত বছর ধরে ভারতবর্ষে শাসন করেছেন, তো আপনারা এমন কেন কাজ করেননি যে আমাদের জন্য দায়িত্ব নিতে হচ্ছে? আপনারাও তো 10 বছর ধরে বিরোধিতা করেছেন, কিন্তু আপনারা বিরোধী আসলে দেখতে পাওয়া যাচ্ছে না, আপনাদের তো মাঠে ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে না, আপনাদের তো নেতৃত্ব অভাবে ভুগছেন। আর দ্বিতীয়ত, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যদি লড়াই করার ক্ষমতা রাখি, একমাত্র আমরাই রাখছি। তাই জন্য বিভিন্ন রাজ্য থেকে সবাই নিজের আস্থা আমাদের নেতৃত্বের উপর রেখেছে। আপনারা দেখেছেন গোয়াতে, ত্রিপুরাতে, আসামেতে, এবং আজকে হয়তো মেঘালয়ের একটা বড়সড় ধরিয়ে সবাই তৃণমূলে যোগ দেবে। আগামী দিনে সারা ভারতবর্ষে যদি মোদীর বিরুদ্ধে কেউ লড়তে পারে, সেটা মমতা ব্যানার্জি। যখন কংগ্রেস এ হয়েছিল, বি হয়েছিল, তখন কারো অসুবিধা হয় না। যখন জনতা দল কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তখন অসুবিধা হয়নি। এই আপনার আন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর ভেঙে তৈরি হয়েছে কংগ্রেস, তখন আপত্তি হয়নি। যখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন সারা ভারতবর্ষে আমাদের শক্তি বৃদ্ধি করছে, বিরোধী শক্তি হিসেবে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরোধী ফেস হিসেবে উঠে আসছে, তখন বিরোধীদের বিশেষ করে কংগ্রেস দলকে দেখতে পাচ্ছি তারাই বেশি আমাদের উপর আপত্তিকর ভাষা
প্রয়োগ করছে। আপনাদের তো কেউ বারণ করেনি, আপনারা লড়াই করুন মোদির সাথে, আপনারা তো সেন্ডিং পলিটিক্স করছেন, আপনারা তো কোনো আন্দোলন দেখতে পাচ্ছেন না, আমরা লড়াই করছি। তাই জন্য দেখুন আমাদের নেতাকে কখনো সিবিআই দিয়ে চমকানো হচ্ছে, কখনো ইডি দিয়ে ধমকানো হচ্ছে, আমাদের নেতা নেত্রীকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে, বারবার সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের চমকানো হচ্ছে। তা সত্ত্বেও আমাদের নেত্রী, আমাদের দল ভয় পায়নি, আমরা সংঘর্ষ করে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সংঘর্ষ জারি থাকবে। সারা ভারতবর্ষে মোদীর বিরোধিতা আমরা করতে থাকবো, করতেছিলাম আর আগামী দিনেও করবো। বেশ, আগরতলা পুর নিগমের 51টি আসনে ভোট চলছে, 13টি মিউনিসিপ্যাল কাউন্সিল বা পুরসভায় ভোট চলছে এবং নগর পঞ্চায়েত 6টি নগর পঞ্চায়েতে ভোট চলছে। আমি এই মুহূর্তে একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সকাল থেকে ভোট, নানান রকম নালিশ অভিযোগ উঠে আসছে। দুই পোলিং এজেন্টের মাথা ফাটার ছবিও যেমন নজরে এসেছে, গতকাল রাত্রে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা যে ভোট করে লাভ নেই, সেরকম অভিযোগের কথাও উঠে আসছে। দিনের শেষে সব অভিযোগ কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো নির্বাচন কমিশন দেখবেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কোথাও কি মনে হচ্ছে যে না, ভারতীয় জনতা পার্টি যে অধিক সংখ্যক আসন নিয়ে আসবে এটা তো এখন নিশ্চিত হয়ে গিয়েছে। তার কারণে 112টা আসন 334টার মধ্যে তাদের পকেটস্থ। তো এই 222টার লড়াইতে কোথাও কি প্রবল বিরোধীমুখ হয়ে উঠতে পারবে তৃণমূল কংগ্রেস? কি মনে হচ্ছে এখনো পর্যন্ত এই সকাল 10:40 পর্যন্ত? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। না শান্তম, আমাদের শুধু ত্রিপুরাটা দেখলে চলবে না। আজকে যেমন ত্রিপুরায় নির্বাচন হচ্ছে, মনে রাখতে হবে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সভানেত্রী তিনি বিজেপির নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। সোনিয়া গান্ধী, হ্যাঁ, এবং তিনি কিন্তু সোনিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রীর সাথে এবার সাক্ষাৎ করেননি। এবং এই সাক্ষাতে তিনি আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে বিজনেস সামিটের জন্য। পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীও রাজি হয়েছেন, খবরে প্রকাশ। সুতরাং তৃণমূল এবং বিজেপির মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা হবেই। যেমন কলকাতার পুরভোটেও প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানেও একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা হবে। আজকেও একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এটা গণতন্ত্রের জন্য খুব ভালো কথা যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে যদি লড়াই হয়, বিভিন্ন রাজনৈতিক হিংসা থেকে বেরিয়ে এসে, সবসময় আপনি দেখুন বিধান রায়, জ্যোতি বোস, তারা তো বিরোধী ছিলেন, তা বলে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সুব্রত মুখার্জি, জ্যোতি বসুর মধ্যে একটা সম্পর্ক ছিল। আজকে এই রাজনীতির ক্ষেত্রে ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, তাদের মধ্যেও সম্পর্ক খুব ভালো ছিল বলে শোনা যায়। সেইখানে দাঁড়িয়ে আজকে হিংসা, পরস্পরের মুখ না দেখা, সেই পরিস্থিতি থেকে সম্মত আমরা বেরিয়ে আসছি। এবং এইখানে ত্রিপুরার নির্বাচন একটা নতুন রাজনৈতিক পটভূমিতে তৈরি হচ্ছে, যখন একদিকে তৃণমূল এবং বিজেপি প্রতিদ্বন্দ্বী, অন্যদিকে দুটি দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে অন্তত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছে। এটাও মাথায় রাখতে হবে। এবার জনগণ কাকে ভোট দেবেন তারা তো সেটা তাদের সিদ্ধান্ত। 222টা আসনে আজ নির্বাচন হচ্ছে, কাকে দেবেন, কে ভোট পাবে, তো তাদের সিদ্ধান্ত। কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত সুস্থ লক্ষণ। আর আমার মতে তৃণমূল কংগ্রেসের লড়াইটা ত্রিপুরায় ঠিক বিজেপির সাথে নয়, তার লড়াইটা হচ্ছে বামফ্রন্টের সাথে, এবং লড়াইটা হচ্ছে দ্বিতীয় হওয়ার লড়াই। এবং বামফ্রন্টের হচ্ছে এই জামানত রাখার লড়াই। বামফ্রন্ট হচ্ছে 2018 নির্বাচনে তারা 42% ভোট পেয়েছিল, 2019-এর লোকসভায় সেটা 17% নেমে আসে। এবার এই 17%টা যাতে 15%-এর নিচে না নেমে আসে, জামানত যাতে বজায় থাকে, সেই লড়াইটাও আছে। আর কংগ্রেসের কোনো লড়াই নেই, কংগ্রেস সবচেয়ে ভালো অবস্থায় আছে, তারা কোনো লড়াই এখানে নেই। সুতরাং কংগ্রেসের কোনো, এখানে সন্দীপা খুব আনন্দে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন আজকে, কারণ কোনো লড়াইয়ের মধ্যেই কংগ্রেস নেই। কংগ্রেসের জামানত যাবেই এবার, এবং কংগ্রেসের কোনো অস্তিত্বই, পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস শূন্য হয়ে যেতে পারে, ত্রিপুরাও শূন্য হবে। একটা কথা আজকে লিখে দেওয়া যায়, ফলাফল কি হবে তো বলা যায় না, যে কংগ্রেস ত্রিপুরায় শূন্য হবে। এটা আমি আজকে এই অনুষ্ঠানে বলে দিচ্ছি, মেনে নিয়ে। বেশ, আমি সন্দীপা কিছু বলতে চাইছেন। হ্যাঁ, সন্দীপা বলবেন। দেখুন, নীলাদ্রি বাবু তো রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু ওনার কথাবার্তা শুনে অনেক সময় মনে হয় যে উনি স্লাইটলি টিল্টেড টুয়ার্ডস, এখন মনে হচ্ছে স্লাইটলি টিল্টেড টুয়ার্ডস বিজেপি। তো যাকে সেটা নিয়ে কথা বলবো না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, না, ব্যাপারটা হলো, দেখুন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই, জ্যোতিবাবু, ইন্দিরা গান্ধীজি, জ্যোতিবাবু, বিধানবাবু, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে এক্সাম্পলটা, উদাহরণটা উনি দিলেন, সেটার সাথে এই যে
মমতা ব্যানার্জি এবং বিজেপি বা নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ওনারা স্থাপন করতে চাইছেন, সেটা মানে সেটা আমি জানি না কিরকম একটা উদাহরণ উনি দিলেন তা ওনাদের নাম করে। দেখুন, একদিকে মঞ্চে দাঁড়িয়ে বলা হচ্ছে নাড্ডা গাড্ডা চাড্ডা, তারপর আবার একদিক থেকে ধাবিত মানে শানিত হচ্ছে যে দিদি ও দিদি, মানে এই রকমের যে টোন গুলো বা এই রকমের যে অপশব্দ গুলো, আরো অনেক অপশব্দ আমরা দেখেছি মমতা ব্যানার্জি নিজেও ব্যবহার করেছেন, তৃণমূলের নেতারা ব্যবহার করেছেন বিজেপির প্রতি, বিজেপিও ব্যবহার করেছে তৃণমূলের প্রতি। তো এই যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা এইটা শিখতে হবে যে একদিকে তুমি অপশব্দ ব্যবহার করো, আরেকদিকে তুমি দিল্লি গিয়ে তুমি মোদিজিকে বলো, প্রধানমন্ত্রীকে বলো বাংলায় এসে বেঙ্গল সামিট করার জন্য, একটা বিজনেস একটা সামিট করার জন্য। আবার আরেকদিকে মানে কি নাম ওনার, স্বামীজি, বিজেপির যিনি সুব্রমণিয়াম MP, স্বামী, তো ওনার সাথে গিয়ে দেখা করে, এবং উনিও বলছেন যে হ্যাঁ সুব্রমণিয়াম স্বামীজি, এবং সুব্রমণিয়াম স্বামীজি আবার খুব ফলাও করে বলছেন যে আলাদা করে তৃণমূলে জয়েন করার তো প্রয়োজন নেই, আমি তো সবসময় মমতা ব্যানার্জির পাশে ছিলাম, সাথে ছিলাম। তো এই যে ব্যালেন্সিং একটা না, এই ব্যালেন্সিং একটা সত্যি মানে জনগণ ধরতে পারছে না, এবং যখন ধরতে পারছে তখন কিন্তু ওই ত্রিপুরার পশ্চিমবঙ্গের মতো অবস্থাটা হয়ে যাচ্ছে। যে দুটি রাজ্যে আমি বললাম না, গণতন্ত্র ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে একই প্যারালালি একই ধরনের গণতন্ত্র চলছে। তো সেটার জন্য সাফার করছে সাধারণ নাগরিক। আর যে কথাটা বললেন সাধারণ নাগরিক কতটা সাফার করছে জানি না সন্দীপা, সাধারণ মানুষ কবে থেকে পারদর্শী হয়েছে, রাইট, সাধারণ মানুষ কতটা সাফার করছে জানি না, তবে বামেরা এবং কংগ্রেস শান্তনদা না, দেখুন লড়াই তো করতে হবে। এবার কে কি সাফার করছে আপনি শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে ভারতবর্ষের চিত্রটাকে ত্রিপুরাতেও কি আপনাদের রক্তক্ষরণ হয়নি? তো পারবেন না, ত্রিপুরাতেও কি রক্তক্ষরণ হয়নি? বললাম সাবির কিছু কালকে রাত্রে মেঘালয়ে রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণ অবশ্যই হয়েছে। সাবির নিজে প্রমাণ করে দিলেন একটা জিনিস বলে, যখন মেঘালয়ের কথাটা বলে যে ভাঙন আমরা ধরিয়েছি। পশ্চিমবঙ্গে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছিল অধিকাংশই ফেরত চলে এসছে, এবং আরো কয়েকজন আছে, ওরাও চলে আসবে, বাবুল সুপ্রিয় ওরাও চলে এসছে। আমরা তাকিয়ে থাকবো, আমরা পরিবর্তনের দিকে তাকিয়ে থাকবো। আমি একটা লাইন বলে শেষ করবো, শান্তনদা। আপনি শুনতে ভুল করেছেন, আমি বলেছিলাম আপনার বক্তব্য শুনবো। গোটা ভারতবর্ষের মানচিত্রে আপনি বলুন, ত্রিপুরাতে বলুন, সুদীপ বাবু কি এসছে? বিজেপির সুদীপ রায় বর্মন কি এসছে এবার তৃণমূলে? আসেননি তো। সুবল ভৌমিক এসছে, সুবল ভৌমিক ওই বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়ে আবার এখন তৃণমূলে এসছে, এবং এই সুবল ভৌমিক বাবু, সুদীপ বাবু, ওনারাই কিন্তু দায়ী ত্রিপুরাতে বিজেপিকে ঢোকাবার জন্য। অনুপ্রবেশটা কিন্তু এদের হাত ধরেই হয়েছে। সুদীপ রায় বর্মন একসময় কংগ্রেসে ছিলেন, তাই একসময় কংগ্রেসে ছিলেন, এখন অবশ্য বিজেপির বিরুদ্ধে এখন আবার মুখ খুলছেন। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, এবার বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন, এবার কোন দলে যাবেন জানা নেই। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরে আসবো। তবে তার আগে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমণ করে আজ সকাল 9টা নাগাদ একটি টুইট করেছেন ফিরহাদ ববি হাকিম, তৃণমূল নেতা, তৃণমূলের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, যে বিপ্লব দেব এবং তার গুন্ডা বাহিনী ত্রিপুরার মানুষকে অত্যাচার করার জন্য সবকিছু করছে, আমরা এর বিরুদ্ধে লড়বো, এবং যতদিন না ত্রিপুরার সুশাসন পাচ্ছে ততদিন কাজ করে যাব। সুতরাং লক্ষ্যটা শুধুমাত্র পুরো ভোট নয়, লক্ষ্যটা 2023-এর বিধানসভা নির্বাচনও সেরকমটাই মনে হচ্ছে এই বক্তব্যের পর। আমি ফিরে এলাম বিরতির পর। একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কলকাতার পুরো ভোট হচ্ছে আগামী 19 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 19 তারিখেই পুরো ভোট হচ্ছে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডে। তবে হাওড়া পুরসভা সেটিকে আলাদা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 66টি ওয়ার্ড ছিল, সেখানে 16টি ওয়ার্ড বালি পুরসভা আলাদা করা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কিন্তু 50টি ওয়ার্ড নিয়ে হাওড়া কর্পোরেশন, হাওড়া পুর নিগমের যে গঠন, সেই বিষয়টিতে এখনো পর্যন্ত স্বাক্ষর করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়, আর সেই কারণে হাওড়া পুরসভার ভোটের কথা কিন্তু ঘোষণা করা হয়নি। কলকাতা পুর নিগমের ভোটের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। দুপুর 12টার সময় একটি সাংবাদিক বৈঠকও করা হবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। যদিও আগামী সোমবার সবকটি পুরসভায় কেন একসাথে ভোট নয়, এই বিষয়টি নিয়ে যে মামলাটি রয়েছে কলকাতা হাইকোর্টে,
মহামান্য কলকাতা হাইকোর্টে তার শুনানির পর সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয়তো জানা যাবে আগামী সোমবার। তবে তার আগেই যেহেতু হাইকোর্ট কোনো রকম বিধিনিষেধ আরোপ করেনি নির্বাচনের দিন ঘোষণার বিষয়, সেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করে দিল দিন, অর্থাৎ 19 ডিসেম্বরই হতে চলেছে পুরো ভোট শহর কলকাতায়। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আগরতলা কর্পোরেশনের জন্য এই মুহূর্তে লড়ছে দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ বাম দল, কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি। সেই জায়গা থেকে কলকাতা পুরসভার ভোটের ঘোষণা সেই দিনেই হলো, সুতরাং এটা তাৎপর্যপূর্ণ তো বটেই। আমি আসবো একটু সাবির আলীর কাছে। সাবির, যেটা জানতে চাইবো, সাবিরের পর আমি যাবো অসীমদার কাছে। সাবিরের কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে বারবার একটা অভিযোগ উঠছে, সেটা হচ্ছে আপনারা অশান্তি করেছেন, আপনারা এখন গাঁটছড়া বাঁধবার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকটিকেও ব্যাখ্যা করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, মানে আপনাদের বিরোধীদের তরফ থেকে, যে সেটি হচ্ছে আসলে তৃণমূল সুপ্রিমো এবং বিজেপির শীর্ষ নেতার বৈঠক। আদতে বিষয়টা কি? সত্যি সত্যি কি আপনাদের বন্ধুত্ব? না, বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক সখ্য কি রয়েছে? আছে না, আঙ্গুর নেই মিলা তো খট্টা হ্যাঁ, তো এটাই হচ্ছে বিরোধীদের এখন অবস্থা। হ্যাঁ, ওরা তো কিছু করতে পারছে না। দেখুন, এর আগেও এটা একটা গণতান্ত্রিক পরিকাঠামো, মুখ্যমন্ত্রী দিল্লি গেলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেই হবে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। পশ্চিমবঙ্গ থেকে আগে জ্যোতি বাসু গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতেন, পরবর্তীকালে বুদ্ধদেব বাবু গিয়ে মনমোহন সিং এর সাথে আলোচনা করেছেন। তো সেই হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী থাকে, তো মমতা ব্যানার্জি তার সাথে দেখা করলে আপত্তিটা কোন জায়গায় দাঁড়ায়? এটা তো সাংবিধানিক একটা সিস্টেম, তো সিস্টেমের বাইরে তো কি আমরা কাজ করছি না? এবার বিরোধীরা যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করাও যদি বলে দেয় এরা সেটিং করছে, গড়াপ করছে, সেটিংটা কোথায় করবে? আমরা তো দিন রাত মোদীর বিরুদ্ধে কথা বলছি, আমরা তো সবসময় মোদী বিরোধিতা করছি। তো কংগ্রেস যারা বলছে, যারা আমাদের উপর এলিগেশন লাগাচ্ছে, তারা কেন কোনো প্রতিবাদের রাস্তায় দেখতে পাচ্ছি না আমরা? কেন আমরা জাতীয় কংগ্রেসকে মোদীর বিরোধিতা করতে দেখা যাচ্ছে না? কেন অন্য যারা এলিগেশন লাগাচ্ছে তারা দেখতে পাচ্ছি না? সেটিংটা করে কারা? শুনুন, সেটিংটা আরে সৌজন্য সাক্ষাৎ কেউ কারোর সাথে দেখা করতে পারে, আপনিও আমার সাথে দেখা করতে পারেন, সায়ন্তনদা, আমি সায়ন্তনদার সাথে দেখা করতে পারি, ভারতবর্ষ আছে যে যার সাথে দেখা করতে পারে। আপনি দেখা করতে পারেন না? কারো বিয়ে বাড়িতে কোনো নেতা নেত্রী আসে না? বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই তো আসে। এটা তো ভারতবর্ষের গণতান্ত্রিক, সৌজন্য সাক্ষাৎ তো করতেই পারি। মানে দেখা করাও কি বন্ধ করে দেওয়া হবে? আজকের পলিটিক্স আপনি বলুন, এই একে দেখা করা কি বন্ধ করে দেওয়া হবে? ভারতবর্ষের পার্লামেন্টে যখন আপনার অ্যাসেম্বলি, পার্লামেন্ট, সংসদ চলে, যখন সংসদ, শুনুন, সংসদেও যখন সংসদ হয়, আর শুনুন না আপনি শুনুন না, অগ্রহায়ণ মাসে দেশে প্রচুর তেজ থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, কোন বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে মাননীয় দিল্লি গিয়ে সুব্রমণিয়াম স্বামীজির সাথে দেখা করে এলেন, এবং সুব্রমণিয়াম স্বামীজিও রিটার্ন গিফট দিয়ে দিলেন, বললেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপা ভুললে চলবে না, সন্দীপা ভুললে চলবে না যে সুব্রমণিয়াম স্বামী কিন্তু এই মুহূর্তে বিজেপিরও একটা অস্বস্তির কারণ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং সেই অস্বস্তির কারণকে যদি একটু কাছে টানা যায় তাহলে বিজেপি বিরোধীটাই। বিজেপির অস্বস্তি, দেখুন, তৃণমূলের অস্বস্তির কারণও তো শিশির অধিকারী, তৃণমূলের অস্বস্তির কারণও তো কল্যাণ বাবু। বের করে দিচ্ছেন কি ওনাদেরকে? বের তো করছেন না। বেশ সাবির কি বলছেন? সাবির খুব সংক্ষেপে সাবির, খুব সংক্ষেপে। আগে ভাস্কর বাবু হাত তুলেছেন, হ্যাঁ বলুন। কংগ্রেসের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন তো? ওরা সত্যটাকে স্বীকার করে না, নিজের হাইকমান্ডের দোষটা স্বীকার করবে না, সব সময় বাংলায় তৃণমূল নেত্রীর উপর আঙুলটা চাপিয়ে দেবে। আরে রাজীব, শুনুন এবার শুনুন, আপনি শুনুন না, আরে শুনুন না, আরে সন্দীপ আরে জাতীয় কংগ্রেসকে কেউ শুনছে না, শুনুন, আরে ইতিহাসকে ছাড়ুন, ইতিহাস ছাড়ুন, আরে ইতিহাসটা বারবার বললে চলবে না। আপনি শুনুন, আমরা শুনবো না আপনাকে। জাতীয় কংগ্রেসকে দেশ শুনতে হবে, আমরা কি শুনবো? কংগ্রেসকে দেশ শুনছে না তো আমরা কি শুনবো? শুনুন, আপনাদের কংগ্রেসকে আপনাদের নেতৃত্ব ডিসাইড করুন, আপনাদের হাইকমান্ডে ডিসাইড করুন কে হবে। আরে করুন না ভাই, আপনারা করুন,
খুলছেন না কেন? সন্দীপা এবং আরে সাবির, খুলছেন না কেন? সন্দীপা এবং সাবির, আরে সন্দীপা এবং খুলুন না। সাবির, এক মিনিট, বোধহয় সন্দীপা এবং সাবির আজকের এই প্যানেলে আমাদের এই আলোচনার মধ্যে বোধহয় এটাই প্রমাণ করে দিচ্ছেন, আর এইটাই বোধহয় মানে এটার ফলেই বোধহয় বিজেপি বেশ খানিকটা এগিয়ে থাকছে। আগরতলা পুরসভায় অন্তত সেরকমটাই হতে চলেছে। অসীমগিরি, হ্যাঁ, আমি বারবারই আমার একটা কথা আছে, যে কোনো পার্টি যে কোনো রাজ্যে গিয়ে তার সংগঠন নিশ্চয়ই করতে পারে। তৃণমূল কংগ্রেস অধিকার রয়েছে ত্রিপুরায় সাংবিধানিক গিয়ে অধিকার। তার সংগঠন বানিয়েছে, বানাতেই পারে। এটা ভারতবর্ষ। বহিরাগত শব্দটার প্রতি আমার ঘৃণা আছে। এটা সিপিএম আমল থেকে বহিরাগত শব্দটা শুরু হয়েছিল, এবং আমার মনে আছে যে ওই বহিরাগত হিসেবে আমাকে নন্দীগ্রাম যাওয়ার সময় অ্যারেস্ট করা হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল। তো সুতরাং আমি জানি এটা খুব ভালো করে মনে আছে। যে বহিরাগত অসীমদা, শব্দটা পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় তো বহিরাগত সম্বন্ধে আপনার ঘৃণার কথা শোনা যায়নি, তখনও তো বহিরাগত শব্দটা ব্যবহার হয়েছিল। পশ্চিমবঙ্গের সমস্ত সময় বহিরাগত কথাটার আমি বিরোধী। বহিরাগত বলে কিছু হয় না ওভাবে। বহিরাগত এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে না, এ করবে না, সে করবে না, এগুলো নয়। ব্যাপারটা এরকম। এবার পলিটিক্যাল পার্টিগুলো কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মনে আছে আমি একটু আমার সাপ্লিমেন্ট মাথা করতে চাইবো অসীমগিরি আপনাকে। সেটা হচ্ছে, আমার মনে আছে আমার প্যানেল ডিসকাশনে আপনি বলেছিলেন যে বহিরাগত মানুষ হয় না, বহিরাগত সংস্কৃতি হতে পারে। হ্যাঁ, বহিরাগত সংস্কৃতি হতে পারে, এটা ঘটনা। সংস্কৃতিটা বহিরাগত হতে পারে। হ্যাঁ, মানুষ কখনো বহিরাগত হয় না। মানে একটা স্টেট থেকে, তাহলে তো আমরা একটা স্টেট থেকে আরেক স্টেটে গিয়ে রাজনীতি করতে পারবোই না। Right. বিষয়টা আমরা একই এরকম। দেশের নাগরিক। কি মানুষ ব্যাপারটা হয় এরকম আছে। অসীমদা? তো সুতরাং সংস্কৃতি সেখানে- বাদ দিয়ে কি সেখানে মানুষ আমার হয়? কথাটা একটু বলতে আপনি দিন। যখন একটা আমি চলে সংস্কৃতিকে যাবো। বহিরাগত বেশ, বেশ, বলছেন, বেশ, মানুষ বেশ, তো বেশ। বলছে। নীলাদ্রি প্রশ্নটা অসীমগিরি। একটা মানববন্ধন আছে আজকে ধর্মতলা থেকে মৌলালি অব্দি। রাইট। আমি বেরিয়ে যাব। সুতরাং কথাটা হচ্ছে যে একটা পার্টি নিশ্চয়ই সেখানে যেতে পারে, কিন্তু সত্যি সত্যিই বিজেপি তৃণমূলের ওপর হামলা করেছে, এটাও সত্যি। কিন্তু এটা সত্যি, এটা মানে অসত্য নয়। এবং বিজেপি তার 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, এটা প্রমাণ করার চেষ্টা করছে। এই মুহূর্তে যেটা দরকার ছিল, ওখানে সর্বশক্তি কিন্তু প্রথমে ছিল বামফ্রন্টের। এই বামফ্রন্টের সাথে তৃণমূল কোনো আলোচনা করেনি। আমি যতদূর জানি অভিষেক ব্যানার্জি নাকি আলোচনা করতে যাবে বলেছিল, গেছে কিনা আমি জানি না, করেনি। এবং কংগ্রেসকে তারা সব থেকে খারাপ দল বলে মনে করছে, অথচ এই কংগ্রেসের হাত ধরেই তারা প্রথম লোকসভা নির্বাচনে এসেছিল এবং সরকারে যোগ দিয়েছিল। এ কথাটাও তৃণমূলের মনে রাখতে হবে। সুতরাং বিষয়টা হচ্ছে, আজকে যদি তারা মনেই করে ফ্যাসিস্ট পার্টি বিজেপি, তাহলে যখন 355টি সংগঠন কৃষক আন্দোলনে লড়ছে এবং সবাই মিলে একসঙ্গে গিয়ে দেখা করছে কৃষক আন্দোলনে, সেখানে তৃণমূল দল আলাদা করে গিয়ে দেখা করে চলে আসছে, বা এখানে যখন ভারত বন্ধের সমর্থনে এখানে কিচ্ছু করা হয়নি কৃষকদের আন্দোলনে, এটা আমরা দেখেছি, কিচ্ছু করা হয়নি। কংগ্রেস দল উইক, সমর্থন করা হয়নি, ভারত বন্ধ আন্দোলনটাকে সমর্থন করা হয়নি পশ্চিম বাংলায়। 45 বছরের উপর এখানে ক্ষমতায় নেই তারা। প্রায় 45 বছরের উপর এখানে কোনো ক্ষমতায় নেই। 77-এ তারা চলে গেছে, তারপর আর ফিরে আসবেও আসবে না। কংগ্রেস দল। বামফ্রন্টও চলে গেছে এখান থেকে, যদিও বামফ্রন্টের কর্মী মানে সাধারণ কর্মীরা, স্টুডেন্টরা কালকে লাঠিচার্জ খেয়েছে এবং প্রচন্ডভাবে তাদের পেটানো হয়েছে, এটা ঘটনা, এটা আমরা দেখতে পাচ্ছি। এপিডিআর এর সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল যখন কিছু করে তখন সেটা কোভিড বিধি লঙ্ঘন হয় না, এবং অন্য দল করলেই সেটা কোভিড বিধি লঙ্ঘন হয়। বিষয়টা এরকম। তৃণমূল গেছে, তাদের ক্যান্ডিডেট দিয়েছে, গণতন্ত্র নিশ্চয়ই তারা দেবেন, এবং এ নিয়ে কোনো বক্তব্য নেই। তার উপর বিজেপির আক্রমণ হয়েছে, তাকে আমি তীব্র নিন্দা করছি, এটাও ঘটনা। কিন্তু যেখানে একসঙ্গে ফ্যাসিস্ট বিরোধী লড়াইটা করা উচিত ছিল ত্রিপুরায় নির্বাচনের ক্ষেত্রে, সেটা করেননি। সেটা তৃণমূলেরই। তৃণমূল যদি লিডিং দল হয় ভারতবর্ষের, আমি ধরে নিলাম যে আগামী দিনের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট কোশ্চেন মার্ক, এটা হচ্ছে ব্যাপার,
তখন তাহলে তার উচিত ছিল নাকি সবার সাথে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করা? উচিত এটা উচিত হচ্ছে কি ছিল ব্যাপার। উচিত কি ছিল সেটা জানা নেই, তবে অসীম গিরির মতামতটা শুনলাম এবং একটা ছোট্ট বিরতি নেব। অনেক ধন্যবাদ অসীম দা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। নমস্কার, আমার বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই সবাইকে- অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ। ত্রিপুরায় এই মুহূর্তে চলছে পুরো ভোট, আর সেই পুরো ভোটে নানান রকম ঘটনা ইতিমধ্যে উঠে আসছে প্রথম 2 ঘন্টার মধ্যে। অর্থাৎ নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে প্রথম 2 ঘন্টার মধ্যে 7টা থেকে 9টা এই 2 ঘন্টার মধ্যে 20টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। তবে সেই সংখ্যাটা বিশাল কিছু নয়, গোটা 222টি আসনে যেখানে ভোট হচ্ছে সেখানে 20টি অভিযোগ, 20টির বেশি অভিযোগ খুব বিশাল কিছু নয়। তবে মাথা ফাটানোর অভিযোগ কিংবা বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ যথেষ্টই ভয়াবহ এরকমটাই মনে হচ্ছে। আমি একটু রাজনৈতিক চরিত্রটা একটুখানি জানতে চাইবো, এই মুহূর্তের রাজনৈতিক চরিত্রে কি বদল হচ্ছে? আমি প্রদীপ চক্রবর্তীর কাছে যাব। প্রদীপ দা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আমার সাংবাদিকতা জীবনের প্রায় উষাকাল থেকেই আমি প্রদীপদার সঙ্গে পরিচিত। তো রাজনৈতিক যে চরিত্রটা যেটা আমরা দেখেছি 1977 পর্যন্ত কংগ্রেস ছিল, তারপর সেখানে 78 থেকে 88 পর্যন্ত এই প্রায় 10 বছর বামেরা রাজত্ব করেছে, 88-র পর আবার জোট করে কংগ্রেস এসেছে এবং 1993-এর পর আবার চরিত্র বদলে গেছে। এবার আবার কি চরিত্র বদল হতে চলেছে, কি মনে হচ্ছে? প্রদীপদা শুনতে পাচ্ছি না, প্রদীপদা শুনতে পাচ্ছি না, মিউট করা রয়েছে, একটু আনমিউট করে বলবেন। 2013-তে আমরা যেরকমটা দেখেছিলাম একটা বিপুল জায়গা পেয়েছিল, মানে 60টি বিধানসভা আসনের মধ্যে 50টি পেয়েছিল বামেরা। সুতরাং 2018-তে আবার পুরোপুরি বদলে গেল, 60-এর মধ্যে 44টা পেয়ে গেল ভারতীয় জনতা পার্টি। এই যে চরিত্র বদল, সেই চরিত্র বদল কি আবারও আসতে চলেছে? প্রদীপ দা এখন ঠিক আছে? শুনতে পাচ্ছি, বলুন। না, এখন মুদ্রা কথা এটা সবাই জানে যারা অভিজ্ঞ, যে রাজনীতিতে কোনো নিশ্চয়তা বলতে কিছু নেই। কখন কোন দল কার সাথে আঁতাত করবে না করবে, আজকে যারা আছে আমার বন্ধু, কালকে তারা আমার শত্রু, যারা শত্রু তারা মিত্র, এটা সবাই জানে। কিন্তু আজকে আগরতলা পুর পরিষদের নির্বাচনের যেই চিত্র, সেই চিত্রের সাথে কিন্তু এই যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, হ্যাঁ, এটা ডেমোক্রেটিক সিস্টেমের একটা পার্ট। হ্যাঁ, তো এটার সাথে আগরতলা এটা যদি হয় বা এটার যদি একটা ইম্প্যাক্ট থাকে, তাহলে তো সকালবেলা থেকে এখানকার এই অবস্থা হতো না। ভবিষ্যতে কি হবে এটা যারা রাজনীতি পর্যবেক্ষক ওরা বলতে পারবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা, যে গ্রাউন্ড রিয়েলিটি, সেই গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু এখানে বিজেপিকে টক্কর দিচ্ছে তৃণমূল, এবং এটা বিপ্লব বাবুরাই প্রমাণ করে দিয়েছে বিভিন্ন জনসভায়। উনি আর আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল তৃণমূল, সিপিএম যতটুকু না আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল ওনার, এর চেয়ে বেশি আক্রমণের কেন্দ্রবিন্দু তৃণমূল। পাশাপাশি তৃণমূলের আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বিজেপি, অভিষেক ব্যানার্জি, ওরা তো এইরকম ভাবে এখানে প্রচার করলো। কিন্তু এর ইম্প্যাক্ট কি হবে না হবে, ভোটের রেজাল্ট এখন যত বেলা গড়াচ্ছে, ভোটের চরিত্রটা কিন্তু পাল্টে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বুথ জ্যামিং এর একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। কতটুকু সত্য এটা তো নির্বাচন কমিশন বলবে, পুলিশ বলবে, ওরা বলবে। কিন্তু আমি এই যে এতক্ষণ আলোচনা হলো, সেই আলোচনায় আমি একটা কথা যেটা বললেন যে রাজনৈতিক মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, তার মানে একটা হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কেন এখানে আন্ডারস্ট্যান্ডিং হবে? আমার এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। আর অন্য কিছু যদি তাই হতো তাহলে তো এখানে এইরকম হতো না, আজকে বুথ জ্যামিং হতো না, বা এইরকম একটা পরিস্থিতি হওয়ার কথা না আজকে। বেশ, যারা বলছেন যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই ভাস্কর বাবুর কাছে আসবো। ভাস্কর বাবু অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন, কিন্তু যারা বলছেন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারা ঠিক কেন বলছেন, কি কারণবশত? প্রদীপ চক্রবর্তী এই প্রশ্নটা ছুড়েছেন, আমি যাব। আমি শান্তম
Actually, আমি কিন্তু বলিনি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমি বরঞ্চ স্বাগত জানিয়েছিলাম, এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৃণমূল বিজেপির মধ্যে গণতন্ত্রের পক্ষে ভালো। দ্বিতীয়ত আরেকটা কথা মনে পড়িয়ে দিই, প্রদীপদা যেরকম বলছেন, আজকে বিজেপির প্রধান আক্রমণের লক্ষ্য ত্রিপুরায় হচ্ছে তৃণমূল ক্যাম্পেনে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় তৃণমূলের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বিজেপি। এবার তার Right. ফলে কি হলো, তার ফলে বিজেপির আসন 3 থেকে 77 হলো, ভোট শতাংশ 10 থেকে 38 হলো। আর উল্টো দিকে তৃণমূলের কি লাভ হলো, বিজেপিকে যেহেতু তারা প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরলো, সংখ্যালঘু ভোটটা পুরোপুরি তৃণমূলের দিকে কনসলিডেট করে গেল কংগ্রেস সিপিএম ছেড়ে। কারণ সংখ্যালঘুরা মনে করলো এটা একটা অস্তিত্বের লড়াই আমাদের জন্য, বিজেপি এলে আমাদের কি হবে, এই ভয়টা তাদের মধ্যে কোথাও একটা সঞ্চারিত হলো, এবং তৃণমূল 200 অতিক্রম করে রেকর্ড মার্জিনে জিতলো। সুতরাং এতে দুজনেরই লাভ আছে। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ লড়াইটা অতীতেও আমরা দেখেছি, সন্দীপা জানবে যে যখন এখানে সিপিএম রাজত্বে ছিল, দিল্লিতে কংগ্রেস ছিল, সেখানেও খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সিপিএম যে 34 বছর ক্ষমতায় ছিল, সেখানে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা তারা পেয়েছিল বিরোধী পক্ষ হিসেবে কংগ্রেসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থানের আগে। এই বন্ধুত্বের বেড়ি ভেঙেই তো মমতা বেরিয়েছিলেন কংগ্রেস থেকে। তার মূল অভিযোগটা কি ছিল, যে একটা মানে অতিরিক্ত বন্ধুত্ব সিপিএম এর সাথে কোথাও একটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা ভেবে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আজকে তিনিও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলেন, এটাই প্রমাণ করে ভারতের গণতন্ত্রের শক্তি, এবং এটা গণতন্ত্রের একটা সুস্থ লক্ষণ, আমি এটাই বলবো। আসলে কে যে কার সঙ্গে আসছেন জোটে বা বন্ধুত্বে, সেই বিষয়টা বোঝা যায় না। আমি প্রদীপদা আসবো, তার আগে আমি একটু ভাস্করদের কাছে আসবো। গতকাল খেজুরিতে একটি সভা করেছেন, একটি পদযাত্রা এবং তারপরে একটি সভা, শুভেন্দু অধিকারী, নিশ্চয়ই খেয়াল আছে। সেই খেজুরির সভাটি, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে তিনি এই সভাটি করেছেন। এই সভাতে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে তৃণমূলকে আটকানোর জন্য বামেদের বেশ খানিকটা এগিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তো এই যে বললেন একটু আগে যে রসায়নটা ঠিক কোন দিকে যায়, রসায়নটা ঠিক কোন দিকে যায় ভাস্কর বাবু, আপনি একজন আইনজীবী, আইনজ্ঞ, সুতরাং আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে রসায়নটা কখন বদলে যায়, ভোটের অঙ্ক মাথায় থাকে যখন? দেখুন, আমি এই একটা মানে আউট অফ থেকে বলছি, এটা জাস্ট প্রথমেই বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। রাজনীতিটা কিন্তু খুব বিচিত্র জায়গা একটা আমাদের, বিশেষ করে ভারতবর্ষ তথা এখন বর্তমানে পশ্চিমবঙ্গ। কারণ বলছি, আমাকে একটু আগে আমি শুনলাম সাবির ভাই বললেন যে মমতা ব্যানার্জি গেছেন, তার মানে এবং আমাদের প্রদীপ বাবু যেটা বললেন, এটার থেকে কোন রকম সেটিং এর কিছু আসে না, অবশ্যই আসে না। কিন্তু আমি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি থাকে, আমি মনে করি আজকে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, উনি ওনাকে স্বাগত জানিয়েছেন। বিরোধী দলের লোকেরা, সাংসদরা দুদিন আগে অমিত শাহর সঙ্গে দেখা করতে গেছেন, ওনাকে স্বাগত জানিয়েছেন, সবাই দেখা করেছেন এবং বলেছেন, আশ্বাস দিয়েছেন। আচ্ছা বলুন তো, কিছুদিন আগে মমতা ব্যানার্জি কি করেছেন? যখন প্রধানমন্ত্রী এসছিলেন এখানে, তখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে কোথায় দাঁড়ায় উনি সেটা জানেন না। আজকে আমি সাবির ভাইকে বলবো, সাবির ভাই আজকে যদি মমতা ব্যানার্জি, সাবির ভাই কি ব্যক্তিগত বলছি না, আমি এটা তাদের দলগত ব্যাপার বলছি, যে আজকে মমতা ব্যানার্জির উচিত ছিল না সেদিনকে ওই ওনার যিনি আমলা ছিলেন তাকে নিয়ে ওইভাবে বেরিয়ে না এসে 5টা মিনিট অন্তত ওখানে বসে কথা বলা। উনি কি মুখ্যমন্ত্রীর পরিচয় দিলেন, তার বাড়িতে একজন অতিথি এলেন, অতিথি না দেশের প্রধানমন্ত্রী এলেন, উনি তার সঙ্গে কি ব্যবহারটা করলেন, আজকে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, উনি কি ব্যবহারটা করলেন, এবং উনি ওনার প্রপোজালটা উনি অ্যাকসেপ্ট করলেন শিল্প ইয়ের জন্য, শিল্পর যে এটা করবেন। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে শুধু রাজনীতি না, ব্যক্তিগত পরিচয়টা রাখতে গেলে, একটা সৌহার্দ্য সম্পন্ন সম্পর্ক রাখতে গেলে একটা কি বলবো, একটা ভালো কি বলবো ব্যক্তিত্ব দরকার। ওনার মধ্যে সেই জিনিসটাই নেই। কারণ উনি কখন যে কাকে ভালো বলেন, কখন যে কাকে খারাপ বলেন, সেটা উনি নিজেই জানেন না, যেটা সন্দীপা ম্যাডাম একটু আগে বলেছেন। তো যাই হোক, এর থেকে আবার সাবির ভাই বলবে যে বিজেপি কংগ্রেস এক হয়ে গেল, একটু আগে বলে, যাই হোক আমি সেটা বলছি না। সব থেকে বড় কথা, সেটাই তো আমি বললাম যে রাজনীতি মানে তো সম্ভাবনার অঙ্ক, ভোটের কথাটা মাথায় রাখতে হবে। আমরা বলছি রাজনীতিটা একটা এখন গিরগিটির মতো হয়ে গেছে, কে কখন কোথায় যাচ্ছে আমরা জানি না, আমি নিজেও জানি। অসাধারণ, অসাধারণ। ভাস্কর দে আজকে আমাদের প্যানেলে বসে বলেছেন যে রাজনৈতিক বিষয়টা, রাজনীতির বিষয়টা এখন গিরগিটির মতন হয়ে গিয়েছে। আমরা সেই রকমই অনেকে অভিযোগ করে থাকেন ভাস্কর বাবু।
আমি একটুখানি বলি গিরগিটি মানে কেন ভোটের আগে যারা আপনাদের দলে এসেছিলেন, ভোটের পরে তারা আবার নিঃশ্বাসের অসুবিধা হতে শুরু করলো। আমাদের উচ্চ নেতৃত্ব যাদেরকে নিয়ে এসেছিলেন, একটা বিশ্বাস করে নিয়ে এসেছিলেন, আমাকে যদি কেউ বিশ্বাস করে একটা কেস দেয়, মামলা দেয়, তাকে যদি আমি ঠকাই, সেই কেসে অ্যাপিয়ার না করে কেসটা যদি আমি ড্রপ করে দিই, তাহলে সেই লোকটার এটা তো আপনার পেশা, এটা তো আপনার পেশা এবং এটা আপনার সার্ভিস। কিন্তু রাজনীতি বোধহয় পেশা নয়। রাজনীতি যারা করেন তারা পেশা হিসেবে করেন না, তারা সার্ভিস হিসেবেই করেন শুধুমাত্র। না না, রাজনীতি তো এটা মানতে হবে, রাজনীতিটাও কিন্তু অন্তত একটা কপি সেবা। বুক তাই বলে, কপি বুক তাই বলে। আমি সেটাই বলছি, আমি সার্ভিস বলেছি, আপনি বললেন সেবা, পরিষেবা। বর্তমান রাজনীতি একটা বিচিত্র জায়গায় আমরা চলছি, সুতরাং কে কাকে কোথায় দেখতে পাবো সত্যি সকালবেলা উঠে আমরা জানি না। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আগামী দিনে এটা একটা কিন্তু সুষ্ঠু রাজনীতির প্ল্যাটফর্ম হতে পারে না কখনোই, এটা মানুষ ভালোভাবে কোনোদিনই নয় না। আর একটু আগে ববি হাকিম একটা মন্তব্য করেছেন, আমি জানি না ববি হাকিম মঞ্চে দাঁড়িয়ে কি বক্তব্য করেছিলেন, বা মিনি পাকিস্তান থেকে শুরু করে লাস্ট উনি যখন জেলে যাওয়ার আগে যেটা বলে গেছিলেন যে আমি সার্ভিস দিতে পারলাম না মানুষের জন্য, আজকে ডেঙ্গি কিভাবে ছড়িয়ে যাচ্ছে উনি সার্ভিস দিচ্ছেন, আজকে কোথায় কে কালকে বাঘাযতীন হসপিটালে দেখলাম একজন মানুষকে বাইরে বার করে রেখে দিয়েছে, তাকে অন্য জায়গায় চিত্তরঞ্জনে ভর্তি করতে হলো, তাকে সারা ভাস্কর বাবু সেখানে আমি আর একটু অ্যাড করতে চাই। কিছুদিন আগে যখন মানে প্রবল বৃষ্টি হলো কলকাতার বুকে, সারা পশ্চিমবঙ্গের বুকে, দেখলাম যে আমাদের রাস্তাঘাট দিয়ে টেমস নদী বয়ে চলেছে। মানে প্রকৃত অর্থে মনে হয়েছিল কলকাতা যেন লন্ডনই হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, রাস্তা দিয়ে টেমস নদী বয়ে চলেছে। আমি একটু কলকাতা থেকে ত্রিপুরার দিকে নিয়ে যেতে চাইছি। এটা তো সাধারণ মানুষ বলবে। আর আমি আরেকটা কথা বলি যে ত্রিপুরাতে এখনো পর্যন্ত শান্তমদা যেটা বললেন 20টা কমপ্লেন হয়েছে। আমি কোনো কমপ্লেনকেই কম বেশি বলবো না, আমি মনে করি যে কোনো কমপ্লেনই হওয়া উচিত না এবং কোনো আঘাত কোনো মানুষের উপর হওয়া উচিত না। এটা ভারতীয় জনতা পার্টির আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এটা মনে করি, এবং আগামী যে ইলেকশনটা হবে সেটা যেন শান্তিপূর্ণভাবে হয়। আমি অবশ্যই সাবিরের কাছে আসবো। সাবিরের দিকে অভিযোগের আঙুল, সাবিরের শুধু নয়, মানে সাবিরের দলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। আমি তার আগে একটু প্রদীপ চক্রবর্তীর কাছে যাবো। প্রদীপটাকে ছেড়ে দিতে হবে, আমি তার আগে একটু প্রদীপটার কাছে যাবো। সাবির খুব ভালো ছেলে, ছোট ভাইয়ের মতো। আমি আসছি আমি রাজ্যের যে রাজ্যে আমরা এই মুহূর্তে বসে আছি, এই রাজ্যের শাসক রং পার্টি। আমি এই সমস্ত উক্তি নিয়ে আসছি, এটাই তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সন্দীপা যেটা বললো, এটাই এই বন্ধুত্বটাই ভারতের বেশ। আমাদের প্যানেলে, আমাদের এই আলোচনায় সবাই বন্ধু। আমি একটু প্রদীপদার কাছে যাবো। সেটা হচ্ছে প্রদীপদা, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, আমি একটু আগে যে অভিযোগগুলোর কথা বলছিলাম, সেই অভিযোগগুলোর মধ্যে যে গুরুতর অভিযোগগুলো রয়েছে সেটা হচ্ছে কোথাও হামলা, কোথাও ইভিএম মেশিনে গোলমাল গড়বড় হয়েছে, সেগুলো ঠিক আছে। কোথাও জমায়েতের অভিযোগ উঠেছে, সেটাও না হয় ঠিক আছে। কিন্তু পুলিশ সুপার, ওসি, রিটার্নিং অফিসার, তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে, তারা ফোন ধরছেন না। এই অভিযোগও রয়েছে। এই 20টির বেশি অভিযোগ, যেটা 21 কিংবা 22টি অভিযোগ, সেই অভিযোগের মধ্যে রয়েছে। প্রদীপদা, গ্রাউন্ড রিয়ালিটিটা কি? এই গ্রাউন্ড রিয়েলিটি, এটাই গ্রাউন্ড রিয়েলিটি। এরা কোনো ফোন, কারো কোনো এলিগেশন বা ওরা রিসিভ করছেন না বা টেলিফোন অ্যাটেন্ড করছেন না। হয়তোবা ওনারা ব্যস্ত থাকতে পারেন, ভোটের দিন তো ব্যস্ত থাকাটাই খুবই স্বাভাবিক, কিন্তু নেচার অফ এলিগেশন যদি নাই নেবে, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। তবে যাই হোক, কারণ তো আমি একটা কথা বলছি, এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু পরে বোঝা যাবে কি পরিস্থিতি। শহর কিন্তু ইতিমধ্যে খালি হয়ে গেছে, শহর প্রায় খালি। এখন ওখানে কি হবে, শহর খালি হওয়ার ফলে শহর খালি বলতে সবাই কি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন, নাকি বাড়ির মানে রাস্তায় বেরোচ্ছেন না? রাস্তায় বেরোচ্ছেন না, বা রাস্তা প্রায় খালি হয়ে যাচ্ছে। কখন কি হয় একটা আতঙ্ক, কারণ নানা জায়গা থেকে স্পোডিয়াক ইনসিডেন্টের বা ভায়োলেন্স বা হ্যারাসমেন্টের খবর আসছে। এটা পুলিশ হেডকোয়ার্টারেই বলছে, পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে এইসব অভিযোগগুলো। এগুলি ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এগুলি ছড়িয়ে যাচ্ছে, ফলে একটু খালি হয়ে যাচ্ছে। আবার কোনো জায়গায় ভোটাররা আসছেন। এইরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি আমি বলবো। আর সবশেষে এরকম ভোট আগে দেখেছেন প্রদীপদা?
No, 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 no. I have never seen such type of vote in my 70 years. I have not seen. But আরেকটা কথা আমি বলছি, এবার যেটা হচ্ছে এই ইলেকশন রেজাল্টে তৃণমূলের ভোট মার্জিন অনেক বেড়ে যাবে, এটা আমি লাস্টলি আমি এটা প্রদীপ চক্রবর্তীর ফোরকাস্ট। প্রদীপদা, আমরা সারাদিনের মধ্যে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করবার চেষ্টা করব। অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। পরিস্থিতি ঠিক কি হয় সেদিকে নজর রাখুন, অবশ্যই আমরা যোগাযোগ করব আপনার সঙ্গে। থ্যাংক ইউ প্রদীপদা। আমাদের সঙ্গে ছিলেন আগরতলা থেকে বর্ষিয়ান সাংবাদিক প্রদীপ চক্রবর্তী। আমি একটুখানি শুনে নেবার চেষ্টা করব, সাবির তৈরি হন, দিলীপ ঘোষ কি বলেছেন ত্রিপুরা নির্বাচন সম্পর্কে, পুরো নির্বাচন সম্পর্কে, সেটা একটু শুনে নিই, তারপর আসবো সাবির আলীর কাছে। পাবলিসিটি পাওয়ার জন্য এখানে মিডিয়া গরম করে কি সন্ত্রাস কাকে বলে দেখুন না, সমস্ত মিডিয়াগুলো খুলে দেখুন, মহিলাদের অত্যাচার খুন রোজ হচ্ছে, আর তাদের পার্টির মধ্যেই হচ্ছে। পার্টিটা হিংসাশ্রয়ী পুরো সমাজকে, সাধারণ মানুষের জীবনকেও ব্যস্ত করে দিচ্ছে। তো তারা যদি ওখানে হিংসার কথা বলে, যারা হিংসা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, হিংসা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছেন, মানে প্রত্যেক দিনই আমি কয়েকদিন আগেই বলছিলাম যে দিলীপ ঘোষ সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন এবং সেখানে কোনো না কোনো রকম বক্তব্য রাখেন। আমাদের মিডিয়ার বন্ধুরাও আমরাও সেখানে গিয়ে উপস্থিত হই তার কাছ থেকে নানান রকম বক্তব্য পাওয়ার জন্য, বিতর্কিত বক্তব্য কিংবা একেবারে অ্যাপারেন্ট কোনো নিরীহ বক্তব্য, সেই সব বক্তব্য পাই। আজকে যেটা বললেন সেটা হচ্ছে যে এখান থেকে হিংসা ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে আগেই হিংসা ছিল, সেই হিংসাটাকেই ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছে। এইটাই সিরিয়াস অ্যালিগেশন দিলীপ ঘোষের তরফ থেকে। সাবির আলী, দেখুন, উনি বক্তব্য এই জন্যই রাখেন যাতে উনি মিডিয়ায় একটু আসে, বিতর্কিত মন্তব্য করা ওনার মানে হ্যাবিট হয়ে গেছে। উনি সবসময় উস্কানিমূলক, ঝামেলা লাগানো, দাঙ্গা লাগানো এই টাইপের স্পিচ উনি দেয়। যে লোকটা গরুর থেকে সোনা বার করতে পারে তার স্টেটমেন্টে আমি কোনো বক্তব্য, ব্যক্তিগতভাবে বক্তব্য, যেটা তার মতামত সে কি করে না করে, ওর কোনো কথার ওনার কোনো দাম বাংলা রাজনীতি তো নেই। ওই জন্যই রাজ্য সভাপতি থেকে ওনার দল সরিয়ে দিয়েছে, এখন উনি নিজের দলেই কণ্ঠাসা, এটা ওনার ব্যক্তিগত মত। আমাদের দলের স্ট্যান্ড ক্লিয়ার। আমরা ত্রিপুরায় গেছিলাম, ত্রিপুরায় যাওয়ায় আমাদের তৃণমূল কর্মীদের উপর একের পর এক হামলা হচ্ছে, সেখানে গণতন্ত্র কোনো জায়গায় নেই। পুলিশ যেভাবে যদি লকআপের ভেতরে, থানার ভেতরে ঢুকে নেতা কর্মীদের মারা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা। আমি আগেও বলেছিলাম, এমপিদের গাড়ি ভাঙা হচ্ছে, এমএলএদের গাড়ি ভাঙা হচ্ছে, একটা দলের রাজ্য সভাপতিকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে ফলস মামলায়, কোর্টে গিয়ে তারা আবার আমাদের বেল নিতে হচ্ছে। তো সেখানে যারা সাধারণ মানুষ, সাধারণ কর্মী, সাধারণ, আমি নিজের দলে বলছি না, অন্য বিরোধী দলেরও কর্মীদের কি অবস্থা হতে পারে সেটা আপনি চিন্তা করুন। একদম খুব অস্বস্তিকর জায়গায় আমাদের মানে বসবাস করতে হচ্ছে। সেখানে যখন পশ্চিমবঙ্গে কিছু ঘটনা ঘটলে ওরা মানবাধিকার সংস্থা পাঠিয়ে দেয়, ইডি সিবিআই কে তদন্ত করা সবাইকে পাঠিয়ে দেয়। তো ওখানে একটা অত বড় ঘটনা ঘটলো, কেন মানবাধিকার সংখ্যা ওখানে গেল না? এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে। ওখানেও তো মানবাধিকার সংস্থা গিয়ে তদন্ত করা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের যা বডি আছে তাদের তদন্ত করা উচিত ছিল। সেই জায়গা থেকে একটা প্রশ্ন জেগেছে। আর দ্বিতীয়ত, আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার। আমরা বরাবরই বলেছি, যেটা আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে আবার ভারতবর্ষের দিকে 2024-এর লক্ষ্যে যাচ্ছি, মোদীকে সরাবার লক্ষ্যে। আমরা কখনো অন্য দল কে কি দল বলছে, দেখুন, মোদী বিরোধী মঞ্চে আমরা সবসময় একাট্টা হয়ে কাজ করব, কিন্তু আমরা যে দল যেখানে যে প্রোটেস্ট করবে আমরা তার সাথে আছি। শুধুমাত্র হয়তো আমাদের এখন আমরা মহারাষ্ট্রে যাচ্ছি শরদ পাওয়ারজি, উদ্ধব ঠাকরেজির সাথে দেখা করতে আমাদের নেত্রী। তো আমাদের নেত্রী বলেছে মোদীকে সরাবার জন্য সারা ভারতবর্ষে ঘুরে যেখানে যেখানে আন্দোলন করার দরকার আমরা করব। এটাই তো আমাদের প্রশ্ন। আর কৃষি বিলে যে বলছেন সমর্থন করেনি, কৃষি আন্দোলনের যে নেতারা যখন পশ্চিমবঙ্গে ইলেকশনের টাইম এসেছিলেন, তারা নিজে গিয়ে নবান্নে মমতা ব্যানার্জির সাথে দেখা করেছেন, নন্দীগ্রামেও গেছেন, পুরো সমর্থন আমাদের ছিল। হয়তো বিরোধীরা দেখতে পাচ্ছেন না, যারা মমতা তৃণমূল বিরোধী তারা হয়তো দেখতে পাচ্ছেন না কি আমাদের সমর্থন আছে কি নেই। আমরা পুরো ডে ওয়ান থেকে কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আর এই মোদী বিরোধী কালো আর যে আইন ছিল তার বিরুদ্ধে আমরা সংসদেও প্রতিবাদ করেছি। আর আমাদের প্রতিবাদ আগামী দিনেও যখনও কোনো জনবিরোধী আইন আনতে বিজেপি, আমরা তার প্রতিবাদ করব। সিএ এনআরসি নিয়েও আমাদের প্রতিবাদ ছিল, এখনো আমরা লড়াই করে যাচ্ছি এটা নিয়ে। তো আমাদের দলের স্ট্যান্ড একদম ক্লিয়ার আছে। বেশ 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 সন্দীপ চক্রবর্তীর কাছে যাবো, তবে তার আগে বলি সেটা হচ্ছে যে বিজেপি বিরোধিতা, যারা বিজেপি বিরোধিতা করেন তারাই কি তৃণমূল বিরোধিতাও করছেন? বামেরা কিন্তু এর আগে স্বীকার করে নিয়েছিলেন যে একই সঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করাটা বা বিজেমূল তত্ত্ব
যে তত্ত্বটা গানের আকারেও বেরিয়ে এসেছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, সেটা তাদের ভুল হয়েছিল, ভুল স্ট্যান্ড নেওয়া হয়েছিল। তো কংগ্রেস কি সেরকমটা মনে করে? দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তরটা ডেফিনেটলি দেবো, তার আগে আমি কয়েকটা কথা ক্লিয়ার করতে চাই। নিশ্চয়ই, পেন্ডিং রইল, বলুন। আজকের আলোচনায় শুনলাম যে রাজনীতি, যখন ভাস্করবাবু কথা বলছেন তখন একটা কথা বলে যে রাজনীতিটা তো পেশা নয়। অবশ্যই রাজনীতি পেশা নয়, সেটা আমরা ভলেন্টারি করি, হ্যাঁ, সেটা আমরা আমাদের মন থেকে করি, সেটা জনগণের সেবার জন্য করি। কিন্তু রাজনীতিতে দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক রূপ পায় তখন সেটা পেশা হয়ে যায়, এবং সেটা অক্ষরে অক্ষরে সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলার গত 10 বছর। আজকে দেখুন শান্তম দা আরেকটা কথা বলা হচ্ছে যে সক্ষতা। দেখুন, আজকে মাননীয়ার গলায় নরম সুর, বিজেপির প্রতি মাননীয়ার গলায় নরম সুর, গিয়ে প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই দেখা করতেই পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখা করবে না? দেখা করে রাজ্যের জন্য প্রশাসনিক সুবিধা ডিমান্ড করবে, সেটা তো অবশ্যই আমরাও চাই। কিন্তু বাদ বাকি বিজেপি নেতাদের সাথে গিয়ে দেখা করাটা সেটা একটু আমাদের চোখে লাগছে, একটু বেশি করেই লাগছে। যে হারে দলবদল হচ্ছে, সন্দীপা আমি একটু সাপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে যে হারে দলবদল হচ্ছে তাতে এমনটাও তো দেখতে পারেন আপনি ভবিষ্যতে, যেমনটা ভাস্করবাবু বললেন যে কোনো মুহূর্তে রং বদলে যাচ্ছে। তো সুব্রমণিয়াম স্বামী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এরকমও তো হতে পারে। মুকুল সাংমা আপনাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, মেঘালয়ের বিরোধী দলনেতা, তিনি 12 জন বিধায়ককে নিয়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসকে হীনবল করেছেন, কংগ্রেসের রক্তক্ষরণ ঘটিয়েছেন, এবং হয়তো যদি সব ঠিকঠাক চলে তাহলে মেঘালয়ের প্রধান বিরোধী দল হবে তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গা থেকে আপনাদের মানে এটা তো হতেই পারে, রং বদল তো হয়েই চলেছে ক্রমশ। সন্দীপা দেখুন, রক্তক্ষরণটা আমাদের জন্য, জাতীয় কংগ্রেসের জন্য রক্তক্ষরণটা নতুন নয়, সেটা স্বাধীনতার পূর্ব থেকেই চলছে। স্বাধীনতার পূর্ব থেকেই সেই রক্তক্ষরণটা চলছে। কিন্তু এই যে যারা বেরিয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে যারা বেরিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করছে, তারা কিন্তু এক প্রকারান্তে কিন্তু বিজেপির হাতটাকে শক্ত করছে। এবার আমি আজকে ত্রিপুরার নির্বাচন নিয়ে যখন আমরা টপিকটা, মূল ফোকাস আমরা ত্রিপুরার নির্বাচনটাকে করছি, কি সুন্দরভাবে আমরা যদি বেশিরা ইতিহাস কথা বলি, তো কিছু বছর আগে যদি যাই, যেটা আপনার প্রোগ্রামে আমি বারবার বলেছি, যে দেখুন এই যে সুদীপ রায় বর্মন, আমি কেন বারবার এই লোকটার নাম নিচ্ছি, এই নেতার নাম আমি নিচ্ছি। দেখুন, জোট আমল নিয়েও আমরা কথা বলেছি, প্রদীপ বাবু জোট আমল নিয়েও কথা বলেছেন। এবার ব্যাপারটা হচ্ছে জোট আমলই বলুন, সুদীপ রায় বর্মন কি আপনাদের দলে ফিরছেন? ত্রিপুরার জোট, আমি সেটাই তো বলছি, দাঁড়ান না, আমি শেষ করে নিই। সুদীপ রায় বর্মনের মতো যারা নেতারা, যারা তৃণমূলে কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূলে গিয়ে বিজেপির হাত শক্ত করে, তাই না, তারপর পুরো দলটাকে নিয়ে গিয়ে বিজেপিতে ঢুকিয়ে দেয়, সুদীপ রায় বর্মনের নেতারা হচ্ছে শুধু কংগ্রেসের জন্য না, প্রত্যেকটা দলের জন্য কলঙ্ক, প্রত্যেকটা দলের জন্য কলঙ্ক। আজকে আমি বলবো, দেখুন, আমি বিজেপি করি না, আমার বিজেপি পছন্দ নয়, বিজেপির মানুষজন পছন্দ নয় তা না, বিজেপির নীতি আদর্শ ভাবধারা যে স্রোতে চলছে সেটার সাথে আমাদের কনফ্লিক্ট। কিন্তু আপনি বলুন তো, এই যে তৃণমূল দলটির নীতি আদর্শ ভাবধারা বলে কিছু আছে? প্রত্যেকটা দল থেকে লোক নিয়ে একটা ঘেট পাকিয়ে বসে আছে, এরা একটা খিচুড়ি দল, এদের কোনো নীতি আদর্শ কিছুই নেই, এরা দেয়ালের উপর বসে আছে। অন্য দল থেকে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়ে তারপরে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসছেন যখন নেতারা, তখন এই কথাগুলোই বলবেন তো? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন, মানে আজকে যদি সুদীপ রায় বর্মন, আপনার হাইকমান্ড যদি ঠিক করে, সুদীপ রায় বর্মন তিনি যেভাবে বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন, শিশু সুলভ নেতৃত্ব বলেছেন বিপ্লব দেবকে, সুতরাং সেই জায়গা থেকে সুদীপ রায় বর্মন যদি হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং, একদিন সকালে উঠে দেখা যায় যে তিনি বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিয়েছেন, সেক্ষেত্রে এই কথাগুলো কিন্তু অন রেকর্ড হয়ে রইল। সন্দীপা, একদম আমরা তো অন রেকর্ডই কথা বলি, আমরা অফ রেকর্ড কিছু কথা বলি না। আপনি প্রশ্নটা যেটা আমাকে করলেন শান্তম দা, আপনি উত্তরটা কিন্তু সেখানেই লুকিয়ে আছে। সুদীপ রায় বর্মন বলেছেন বিপ্লব দেবের শিশু সুলভ আচরণ। সুদীপ রায় বর্মন বিজেপির বিরুদ্ধে বলেনি, সুদীপ রায় বর্মন একজন ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে বলেছে। ওই ইন্ডিভিজুয়ালের সাথে ওনার লড়াই, বিজেপির সাথে ওনার লড়াই নয়। আজকে বিপ্লব দেব যদি সরে যান, যদি বিপ্লব দেবকে যদি বিজেপি সরিয়ে নিয়ে যায়, তখন কিন্তু সুদীপ রায় বর্মনদের মতো নেতাদের জন্য বিজেপি খুব ভালো হয়ে যাবে।
ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে মমতা ব্যানার্জির জন্য, মাননীয়ার জন্য গুড বিজেপি ব্যাড বিজেপি আছে, তাই না? গুড বিজেপি ব্যাড বিজেপি লবি করা আছে, তো লিস্টেড আছে গুড বিজেপি ব্যাড বিজেপি। সেরকম ভাবে সুদীপ রায় বর্মনের মতো নেতাদের জন্য গুড বিজেপি ব্যাড বিজেপি আছে, এবার ব্যাড বিজেপি হচ্ছে বিপ্লব দেবনারা, গুড বিজেপি হচ্ছে। বেশ বেশ একদম, বেশ একদম। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বেশ কিছু জায়গায়, যেমন সকাল থেকেই আমরা দেখছিলাম যে বুথ জ্যামের অভিযোগ উঠছিল, যারা এজেন্ট, পোলিং এজেন্ট, তাদের মাথা ফাটানোর অভিযোগও উঠছিল, এবার ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে। আর অন্যদিকে পুরো ভোটের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। তবে আগরতলার একটি ওয়ার্ডের বুথে রিগিং এবং ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে। 13 নম্বর ওয়ার্ডের একটি বুথের ভিডিও টুইট করেছে তৃণমূল কংগ্রেস। ভিডিওতে দেখা যাচ্ছে এক বয়স্ক মহিলা ভোট দেওয়ার জন্য আসছেন, কিন্তু মাস্ক পরা এক যুবক সেদিকে এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে হাত বাড়িয়ে ইভিএম এর বোতাম টিপে দিয়েছেন। বৃদ্ধাও কিছু না বলেই বেরিয়ে গেলেন। আপনি দাঁড়িয়ে থাকলে আমি ভোট দেব কি করে, একজন ব্যক্তি সেই প্রশ্নও করছেন, সেটাও দেখা যাচ্ছে এই ভিডিওতে। ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা অবশ্যই আমাদের দর্শকদের সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই দেখাবো। কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটাতে সখ্য বিরোধিতা যাই থাকুক না কেন, আমি সাবিরের কাছে যাব, সাবির আলীর কাছে যাব। তবে তার আগে সাবির আলী একটা টেলিফোন কল অ্যাটেন্ড করতে হচ্ছে, তার কারণ কলকাতার পুরো ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, সাবিরদের ব্যস্ততাও বেড়েছে, সকলেরই ব্যস্ততা বাড়বে। কিন্তু তার আগে আমি একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যে তাহলে কেন, তাহলে এই লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই, সেটা কেন? আপনি একদম শুরুতেই বলেছিলেন যে সেকেন্ড বয় হওয়ার একটা দৌড় রয়েছে তৃণমূল কংগ্রেসের সামনে, কিন্তু সেই সেকেন্ড বয় হওয়ার দৌড়টাই কি আসল, নাকি কোথাও ওই আমরা যেমন বলতাম না রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়, সেরকমটা নয়, রাজায় রাজায় সখ্য হয় আর উলু খাগড়ারা বুঝতেও পারে না, ধরতেই পারে না, সেরকমটাও কি হতে পারে নীলাদ্রি? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তিনি অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে সিপিএম এর একটা সখ্য আছে। তো পরবর্তীকালে আমরা দেখেছি তার অভিযোগ সত্য প্রমাণিত হলো কিনা জানি না, 2016 সালে সন্দীপাদের দল সিপিএম এর সাথে অফিসিয়ালি হাত মেলালো। অর্থাৎ আমি আগে বলছি আনঅফিসিয়াল একটা অভিযোগ উনি করেছিলেন, বাস্তবে এখনো সেই হয়তো জোট আছে কি নেই আমরা জানি না, অন্তত শেষ নির্বাচনে সেই জোটটা আমরা দেখেছি। তা যখন কংগ্রেস আর সিপিএম হাত মেলাতে পারে, তখন বিজেপি তৃণমূলের হাত না মেলানোর কি আছে? এখন তো তৃণমূল তো হাত মিলিয়ে লড়েছে, নীলাদ্রিদা সে তো মিলিয়েছে, সে তো মিলিয়ে হাত মিলিয়ে তো দপ্তরবিহীন মন্ত্রীও হয়েছে, তাই না? না না, সেই কথাটাই বলছি, আমি অস্বীকার করছি না, আমি বলছি মেলানো। আচ্ছা, কংগ্রেস আর তৃণমূলের হাত মেলানোটা অন্য ব্যাপার, সেখানে কিন্তু একটা আদর্শের মিল আছে দুটো দলের মধ্যে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে সেই তৃণমূল করেছিলেন। ইনফ্যাক্ট আজকে প্রশ্ন এটা, জাতীয় কংগ্রেসটা কি তৃণমূল কংগ্রেস নাকি রাহুল কংগ্রেস, কোনটাকে জাতীয় কংগ্রেস বলা যায়, এটাও একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ এক সময় আজকে যেটাকে আমরা জাতীয় কংগ্রেস, সন্দীপা বলছেন যে আমরা এই সাথে ওই করেছি, ওটা আসলে ইন্দিরা কংগ্রেস, ওটা জাতীয় কংগ্রেস ছিল না এক সময়। কংগ্রেসের মূল স্রোত থেকে বেরিয়ে বুঝতে পারছি আপনি যে ভাবধারায় নিমজ্জিত হয়ে আছেন সেটা আমরা জানি, কিন্তু ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে আপনারা ট্যাগ করেন যে ইন্দিরা কংগ্রেস, রাহুল কংগ্রেস, সোনিয়া কংগ্রেস, এরকম করে আপনারা ট্যাগ করুন, আমাদের তাতে কিছু যায় আসে না, আমাদের তাতে কিছু যায় আসে না। সেই সময় লেখা হতো, সন্দীপা আমার পরিষ্কার মনে আছে, সন্দীপা আমার পরিষ্কার মনে আছে, দেয়াল লিখন তখন একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল তো নির্বাচনের ক্ষেত্রে। নীলাদ্রির নিশ্চয়ই মনে পড়বে, ভাস্করদারও নিশ্চয়ই মনে পড়বে, সেটা হচ্ছে দেয়াল লিখনে লেখা হতো কংগ্রেস ই বা কংগ্রেস আই, একটা হাতের চিহ্ন, আমরা সেই হাতের ছবিটা কপি করতাম। আর আজকে তৃণমূল কংগ্রেস, কাল হয়তো সাবিত দাই বলবেন আমি জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, আর সন্দীপা হবে রাহুল কংগ্রেসের প্রতিনিধি, এটাও হতে পারে। আসলে জনগণ যদি তৃণমূলকে সাপোর্ট করে তাহলে কি করার আছে? এবং এটা তো বাস্তব যে রাহুল গান্ধীর নেতৃত্ব বা নেতৃত্বহীনতা যেভাবেই দেখুন, জনগণ এরকম কি সাপোর্ট দিল, দিনহাটার কথাই যদি আমরা ধরি, জনগণ এরকম কি সাপোর্ট দিল
কয়েক মাস আগে, মোটামুটি 6 মাস আগে একরকমের ফলাফল নির্বাচনে, 6 মাস পরে পুরো মানে বাইপলে অন্য রকমের ফলাফল, সেটা জনগণের সাপোর্টটা মানে বুঝতে পারছি না। বলুন তো, একটু বুঝিয়ে বলুন। 57 ভোটে হেরে যাওয়া থেকে রেকর্ড ভোটে জেতার কথা বলছেন। এটা খুব সহজ। জনগণ তো বোকা নয় বলেই কংগ্রেস পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যায়, কারণ তারা উপলব্ধি করেছে কংগ্রেস আদতে বাঙালি বিরোধী দল। কিন্তু আমি আসছি নীলাদ্রি, আসছি সাবিরকে ছেড়ে দিতে হবে। কিন্তু দিনহাটার মানুষ সম্ভবত উপলব্ধি করেছে এখন তো রাজ্যে তৃণমূলের সরকার, তা আমার কেন্দ্রে যদি তৃণমূল উপনির্বাচনে যেমনটা হয়, উন্নয়নের সুবিধা হবে, তাহলে উপনির্বাচনে যেমনটা হয়, নীলাদ্রি যেটা ইঙ্গিত করলেন উপনির্বাচনে যেমনটা হয় সেটাই হয়। আমি একটা খবর একটুখানি দিয়ে রাখবো, সন্দীপা সাবির, আমি একটা খবর একটু দিয়ে রাখবো, সেটা হচ্ছে আগরতলায় 51 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরা তৃণমূলের টুইটার হ্যান্ডলে, আমি জানি না সাবির ইতিমধ্যেই পেয়েছেন কিনা আপডেটটা, টুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছে সেই ছবি। দেখা যাচ্ছে যে আঘাতের জেরে তৃণমূল প্রার্থীর একটা চোখ ফুলে গিয়েছে, এতটাই মারধর করা হয়েছে তাকে। আমি জানি না আমার ক্যামেরাতে দেখতে পাওয়া যাবে কিনা, আমি ছবিটা একটুখানি দেখাবার চেষ্টা করব যে এইটা হচ্ছে ছবি, তার চোখ ফুলে গিয়েছে, মুখ ফুলে গিয়েছে, এবং এই ছবিটি টুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছে। ত্রিপুরা তৃণমূলের যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে এক্সট্রিমলি ওয়ারিসাম ভিজুয়ালস কামিং ইন। এটা সত্যি সত্যি কি চিন্তার একটা ছবি নয়? আমি সাবিরের কাছে আসবো। দেখুন, আমরা আগেও বলেছিলাম, আমরা এখনো বলছি, ত্রিপুরায় সন্ত্রাস রাজ চলছে, গুন্ডা রাজ চলছে, যখন তখন গুন্ডামো চলছে ওখানে, আইন বলে কিছু নেই, পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আজকে প্রমাণিত হয়ে গেল আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যদি মারা হচ্ছে, তাহলে ভাবুন যারা বুথে বসেছে, যারা কর্মী আছে, যারা পুলিং এজেন্ট আছে, তাদের কি দুরবস্থা হবে। আমরা আতঙ্কের মধ্যে, ওখানে আমাদের নেতা কর্মীরা আছে, আমরা খুবই চিন্তিত, আমাদের নেতৃত্ব ওখান থেকে কর্মীদের নিয়ে খুব চিন্তিত। যে কোনো সময় যে কোনো কর্মীর প্রাণ নাশ হতে পারে বলে আমাদের সংশয় আছে, আর সন্দেহ পর্যন্ত হয়তো হয়েও যাবে। আমি দেখতে পাচ্ছি সন্দেহ আবার হাত তুলছে, কিন্তু আমি বলে দিচ্ছি সারা ভারতবর্ষে কংগ্রেস দেখা যাচ্ছে না। সায়ন্তনদাকে ধন্যবাদ জানাই, কমসে কম কংগ্রেস সন্দীপা ম্যাডামের এখানে তো দেখা যাচ্ছে, অন্য জায়গায় তো কোনো জায়গায় দেখা যাচ্ছে না। কোন জায়গায় কংগ্রেসকে এখন বলবো আপনাদের G23 বিক্ষুব্ধ নেতাদের আগে সামলান, হয়তো কোনোদিন। সাবির, আমার একটা প্রশ্ন আছে, সন্দীপার প্রশ্নের আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মেঘালয় মুকুল সাংমাকে দেখা যাচ্ছিল তো? মুকুল সাংমা চলে এলো, এবার হয়তো G23 মুকুল সাংমাকে দেখা যাচ্ছিল তো, মুকুল সাংমা সহ আরো 12 জন যে কংগ্রেস বিধায়ক, তাদেরকে দেখা যাচ্ছিল তো। এখন তো আরো আসবে, কীর্তি আজাদকে দেখা যাচ্ছিল তো। না, আজকের পর শান্তম, আমি আশ্চর্য হব না কালকে হয়তো সন্দীপাকেই নতুন জাতীয় কংগ্রেসে যদি দেখি। আমি বলবো ভবিষ্যৎকে দেখতে পেয়েছে। আমি জানি না, আমি সাবিরের কাছে আসবো। সাবির আর মাত্র কিছুক্ষণ আমাদের সঙ্গে আছেন, আমি সাবিরের কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু ভাস্করদের কাছে আসবো। আমি যে ছবিটা দেখালাম, সেই ছবিটা আমি আমার কাছে যে ছবিটুকু এসছে সেই ছবিটাই দেখাতে পারলাম টুইটার থেকে, কিন্তু সেই ছবিটা সত্যি কিন্তু ওয়ারিসাম, সত্যি একটা ভয়াবহ ছবি, চিন্তার ছবি। এরকম নির্বাচনটা হবে কল্পনা করেছিলেন ত্রিপুরাতে? একটু আগে প্রদীপ চক্রবর্তীকেও সেই প্রশ্ন করেছিলাম, ভাস্কর বাবু। না, ত্রিপুরা তো বলতে গেলে ভারতবর্ষের মধ্যে অন্যতম শান্ত রাজ্য হিসাবে ছিল কিছুদিন আগেও। এটা কেন হলো, এটা তো নীলাদ্রি বাবু বললেন কেন হলো এটা। আজকে ওখানে গিয়ে যে ধরনের প্ররোচনামূলক কাজকর্ম করা হয়েছে, এবার মানুষের মধ্যে একটা এফেক্ট আছে এবং মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। এবং আজকে যিনি ইনজিওর্ড হয়েছে, চোখে আঘাত লেগেছে, আমি প্রথমেই বলেছি কোনো মতেই এটা উচিত না। এবং এটা যে ত্রিপুরাতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হতো, ম্যাডাম যেটা বললেন যে একটা উৎসবের মতো হতো, সেই উৎসবটা আজকে কেন সন্ত্রাসে পরিণত হলো? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই পশ্চিমবঙ্গের সন্ত্রাস যেটা দিলীপ ঘোষ বলেছেন, তার আগে আমি একটু বলি সাবির ভাইকে, যে সাবির ভাই একটা কথা বলেছেন দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া, যে না আপনারা জিনিসটা বুঝুন, আপনাদের মধ্যে তো এই প্রমোশন ব্যাপারটা নেই, আপনাদের মধ্যে একনায়কতন্ত্র ব্যাপারটা আছে। আমাদের দিলীপ ঘোষ মহাশয়কে কিন্তু সর্বভারতীয় সভাপতি করা হয়েছে এবং এটা রাজ্য সভাপতির অনেক উঁচু পোস্ট। সুতরাং এটা ন্যাশনাল লেভেলে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, তা সত্ত্বেও ওনাকে কিন্তু পশ্চিমবঙ্গের দায়িত্বে আমি সাপ্লিমেন্ট করবো একটু ভাস্কর বাবু আপনাকে। সেই সঙ্গে এই বিষয়টা যেদিনকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিনকেই জানিয়েছিলাম আমি, সেটা হচ্ছে যে এটার পেছনে একটা দূরদর্শিতাও রয়েছে, কারণ সামনে 2024 লোকসভা নির্বাচন রয়েছে। 2022 জানুয়ারি মাসে যখন দিলীপ ঘোষ সরে যেতেন তার মেয়াদ শেষের পর,
সুকান্ত মজুমদার যদি তার জায়গায় আসতেন, ডক্টর সুকান্ত মজুমদারের পক্ষে সময়টা একটু কম হতো। তাই দিলীপ ঘোষ থাকাকালীনই বেশ খানিকটা সহায়তা তিনি করবেন, সুকান্ত মজুমদার যাতে সহায়তা পান। কিন্তু যাই হোক, সেই বিষয়টা সেটা সাংগঠনিক বিষয় সেটা আপনাদের দলে সেটা আমাদের দলের নেতৃত্ব সেটা ঠিক করেছেন, আমার মতে ভালোই করেছেন। তো সুতরাং সেই জায়গাটা থেকে আমি সরে এসে বলি যে আজকে আমরা দেখেছি এই রাজ্যের যে ধরনের সন্ত্রাস, সেটা সারা ভারতবর্ষের কাছে মানে সারা ভারতবর্ষে যা সন্ত্রাস হয়, আমাদের আজকে পশ্চিমবঙ্গের ত্রিপুরার 2021 সালের পুরো নির্বাচনের সন্ত্রাসও কি তাহলে একটা নজির তৈরি করে রাখবে? কি মনে হচ্ছে? না নিশ্চয়ই, আমি তো বলছি এটা সঠিক বিচার হওয়া অবশ্যই দরকার। ওখানকার পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই কমপ্লেন যদি জমা পড়ে, এটা সঠিক পদক্ষেপ নিশ্চয়ই নিতে হবে এবং ত্রিপুরা সরকার মনে হয় এই ব্যাপারে আগ্রহী হবেই। আমি যে ছবিটা ভাস্করবাবু দেখালাম, সেই ছবিটা একটুখানি ঝাপসা করেই দেখাতে হলো, কিন্তু সেই ছবিটা যদি একদম সরাসরি দেখা যায়, যেটা এআইটিসি ত্রিপুরার যে টুইটার হ্যান্ডেলটি রয়েছে সেখানে যদি দেখা যায়, তাহলে সত্যি আপনার গাও শিউরে উঠবে। সন্দীপা, কি বলবেন? শান্তম বাবু, যে ছবিটা আপনি দেখালেন, আমরা ঝাপসা করে দেখালেও আমরা কিছু বুঝতে পেরেছি আমরা কতটুকু আঘাত ওনার উপর একটা চোখ পুরো ফুলে রয়েছে, তো সেই কারণে আর কি। ব্যাপারটা হয়েছে, আমরা কি করে ঝাপসা হলে আমরা কি করে বুঝতে পারলাম বলুন তো? কেন কি আমাদের দলের যারা নেতারা আছেন, আমাদের দলের যারা কর্মীরা আছেন, তারা অহরহ এই পশ্চিম বাংলার বুকে এইরকম ভাবে আক্রান্ত করছে। আমি জানি না শান্তম দা, আপনারা রাইট সাবিরের কাছে আসবো, আমি একটা অভিযোগটা শুনে নিই। হ্যাঁ সন্দীপা, আমি জানি না শান্তম দা, আজকে যেভাবে আপনি ছবিটা দেখালেন টিভির পর্দায় ক্যামেরাতে, আমি জানি না কিছুদিন আগে মুর্শিদাবাদের দলিত নেতা, জাতীয় কংগ্রেসের দলিত নেতা হিরুদার ঠিক এইরকম একটা ছবি আপনি জানি না আপনি দেখিয়েছেন কিনা, এরকম ভাবে জুম করে ক্যামেরার পর্দায়। না, আমি একটা সন্দীপা একটুখানি আমরা একটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে যে আমরা টেলিভিশনের পর্দায় যে স্কুলে আমরা সাংবাদিকতা শিখেছি, সেই স্কুলে শেখানো হয়নি যে একেবারে রক্তকে রক্তাক্ত অবস্থায় সরাসরি দেখাও, কারণ কোমল অনুভূতি সম্পন্ন মানুষরা তো রয়েছেন, তারাও তো দেখছেন খবর, তারাও দেখছেন, খুব খারাপ লাগবে। অবশ্যই, আমি তো সেটাই বলছি, ঝাপসা করে দেখালেও আমরা বুঝতে পারছি কেন কি আমরা আক্রান্ত হচ্ছি। এবার ভাবুন তো অবস্থাটা, আমি যে কথাটা বললাম যে গণতন্ত্রের কি রূপ চলছে। হিরুদাকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে এবং তৃণমূলের লোকেরা মেরেছে হিরুদাকে। আজকে হিরুদা অনেকটা রিকভার করছেন। ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা হচ্ছে কিছুই না, এই যারা সাবির বলল যে ত্রিপুরায় গিয়ে যে তৃণমূল যারা আছেন তারা আক্রান্ত হচ্ছেন, অবশ্যই আক্রান্ত তো হচ্ছেন, সেটা আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। কিন্তু সাবির এটা বললেন না, যখন আক্রান্ত হয়ে হাউ হাউ করে যখন কাঁদছে লাইভ করে, তখন কিন্তু সেখানকার লোকাল কংগ্রেসী যারা আছেন, কংগ্রেস কর্মীরা যারা আছেন, তারাই কিন্তু এদেরকে ওই গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। সাবির আলী প্লিজ, আমি আসছি, আমি সন্দীপা আসছি। সন্দীপা যে অভিযোগ করছেন, সেই অভিযোগের সাবলাইমটা হলো, সেই অভিযোগের ফুটনোটটা হলো এটাই যে এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিরোধীদের প্রতি যে আচরণ করছেন, ও রাজ্যের বিজেপি শাসক দল তারাও বিরোধীদের প্রতি একই রকম আচরণ করছেন, তাদেরকে কোথাও এক করে দেখানোর বিষয়ে চলে আসছে সন্দীপার বক্তব্যে। সাবির আলী কি বলবেন? 1 মিনিট। সাবির আলীর বোধহয়, আমার মনে হচ্ছে সাবিরের নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হয়েছে। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে আমি এবার সাবির শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। মার খাচ্ছে তৃণমূল কর্মী ওপারে, আর উনি ফোন করে আমাদের জানাচ্ছেন এপারে, তো কি বলবো, ওখানে ফোন করছে এখানে জানাচ্ছে, এই হচ্ছে বিষয়। আমি পরিষ্কার বুঝতে পারলাম না। ওখানে যখনই তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় মার খাচ্ছে, আর উনি এখানে বাংলার নিয়ে প্রতিবাদ করছেন। আমরা তো প্রতিবাদ ত্রিপুরা ওখানে যারা বিরোধী, এখানে তারা শাসক, এখানে যারা বিরোধী, ওখানে তারা শাসক, এরকম একটা কিন্তু পশ্চিম বাংলার বুকে আমাদের কর্মীরা, আমাদের নেতারাও তো আক্রান্ত হচ্ছে। অভিযোগটা শুনলাম, আমি অভিযোগের উত্তরটা আমি আসছি ভাস্কর বাবু, সন্দীপা, আমি আসছি। আমি সাবিরের কাছ থেকে উত্তরটা শুনতে চাইবো না। সাবির আলী বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল নেটওয়ার্কের কারণে। একটুখানি একটা ছোট্ট পরিসংখ্যান একটুখানি জানিয়ে রাখবো, সেটা হচ্ছে 334টি আসনে, তো মানে মোট আসন আর কি সবকটি পুরসভা মিলিয়ে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ। তো সেখানে ভারতীয় জনতা পার্টি একটা অভূতপূর্ব কাজ করেছিল,
সেটা আমি জানি না ভাস্করদা জানেন কিনা, সেটা হচ্ছে যে 336 জন প্রার্থী দেওয়া হয়েছিল, মানে 334টি সিটের মধ্যে 336টি প্রার্থীকে দেওয়া হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেন যে 2 জন গোঁজ প্রার্থীকেও দেওয়া হয়েছিল। তবে এই গোঁজ প্রার্থী বিষয়টি খুব সন্দেহজনক, খুব ধোঁয়াশাচ্ছন্ন। সেই ধোঁয়াশাচ্ছন্ন বিষয়ের মধ্যে না গিয়ে বরঞ্চ একটা স্পষ্ট বক্তব্যে যাই। ডক্টর মানিক সাহা, যিনি ভারতীয় জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট ত্রিপুরার, তিনি কি বলছেন, রাজ্য সভাপতি, শুনব। সেই ঘর থেকে সবাই ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা, মানে ওরা ঠান নিয়েছে যে আমি ভোটাধিকার প্রয়োগ করব, ডেমোক্রেটিক রাইট এটা। আমিও তাই এলাম এখানে ভোটাধিকার প্রয়োগ করতে। তো এটা তো উৎসব, সবসময় আমরা বলি উৎসবের মেজাজও একটা থাকে, সেই মেজাজে আমরা সবাই ভোট দিতে এসেছি। আমি বারবার বলছি এগুলো অ্যাকচুয়ালি এই ধরনের রাজনীতি ব্যক্তিগতভাবে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় নেতৃত্বের একদম নির্দেশ যে আমরা পার্টি যে আছে, পার্টি উইথ ডিফারেন্স এবং গুন্ডা পার্টি না। আমরা গুন্ডামিতে বা এই ধরনের দুর্বৃত্তপরায়ণ এই ধরনের যে কার্যক্রম, সেটা আমরা বিশ্বাস করি না। এবং আমি বারবার বলবো কোথাও এই ধরনের যেন কেউ না করে, কারণ এতে আমাদেরও বদনাম হবে, অন্যদেরও, ত্রিপুরাবাসীদেরও বদনাম হবে। এটাতে কেউ যেন না যায়, এটা বারবার আমি আবেদন রাখছি এবং করছিও। এগুলো তো আমার কাছে, আমি বললাম তো আমার কাছে খবরই নেই, এলাম সুজা এখানে, জানি না আমি এগুলো খবর নেব যদি হয়, আর সেগুলোর আমি নিশ্চয়ই এগুলো আমি দেখবো। এগুলো না, একদমই নেই, একদমই নেই। উল্টো আমার কাছে খবর এসছে যে পুলিশ এরকম করছে, এরকম করছে। তো এগুলো তো থাকে, বুঝতে পারছেন তো। ডক্টর মানিক সাহা যেরকমটা বললেন যে ত্রিপুরায় যে অশান্তি হয়েছে তার কোনো খবরই নেই তার কাছে, স্টেট প্রেসিডেন্টের কাছে। এটা একটু ধোঁয়াশাচ্ছন্ন, একটু আগে বলছিলাম একটা ধোঁয়াশাচ্ছন্ন ব্যাপার। তো এটাও একটা ধোঁয়াশাচ্ছন্ন ব্যাপার আর কি। অনেকটা দূরে বসে আছি, সুতরাং সেটা বুঝতে পারার কথা নয়। তবে এই ধরনের উক্তি বেশ খানিকটা নতুন ধোঁয়াশা সৃষ্টি করে। আমরা প্রায় আজকের এই আলোচনার একেবারে শেষে এসে উপস্থিত হয়েছি। আমি একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে ত্রিপুরা তো শান্তিপূর্ণ একটি রাজ্য, বারংবার বলা হয়, এমনকি ভারতীয় জনতা পার্টির তরফেও বারংবার বলা হয়েছে যে শান্তিপূর্ণ একটি রাজ্য। এত অশান্তি সেখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন? একটা পুরো নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের ক্ষমতা দখলে আসবে না, কিংবা লোকসভার 2টি আসন কিংবা রাজ্যসভার 1টি আসন, সেই নিয়েও লড়াই নয়। লড়াইটা তাহলে এই আগরতলাতে, আমরা বিশেষত আগরতলাতে দেখতে পাচ্ছি সবচাইতে বেশি ধাক্কাধাক্কি, মারামারি, সন্ত্রাস, গোলমাল ইত্যাদির খবর পাওয়া যাচ্ছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নিশ্চয় এটা দুর্ভাগ্যজনক। যে কোনো ধরনের সংঘর্ষ, গোলমাল, এগুলো তো দুর্ভাগ্যজনক, হওয়া উচিত নয়। কিন্তু বাস্তব হচ্ছে এগুলো হয়। আর বাস্তব হচ্ছে এটাও, যখন হয় যারা আক্রান্ত হয় তাদের নির্বাচনের সুবিধে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন কংগ্রেস নেত্রী বলে হয়ে আক্রান্ত হয়েছিলেন যখন তিনি কংগ্রেস নেত্রী ছিলেন। তারপর কিন্তু তার রাজনৈতিক উত্থান, নেত্রী হিসেবে উত্থান অনেক তাড়াতাড়ি হয়েছিল। তো একইভাবে মানুষের সিম্প্যাথি তারাই পান তার যারা আক্রান্ত হন। এতেও এটা দেখা গেছে। এই আক্রান্ত হওয়াটা কিন্তু ভোটে তৃণমূল কংগ্রেসেরই সুবিধে করে দিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গে যে বিজেপি এতদিন ধরে আক্রান্ত হয়েছে রিসেন্ট পাস্টে, সেটা বিজেপির উত্থানে কি সাহায্য করেনি পশ্চিমবঙ্গে? মনে করুন 2018 সাল সম্ভবত পঞ্চায়েত ভোট, যে ধরনের ভায়োলেন্স হয়েছিল, সেটা কি বিজেপি নির্বাচনে একটা অ্যাডভান্টেজ দেয়নি? 19-এ যে 18টা আসন তারা পেল। এই আক্রান্ত হওয়াটা কিন্তু একটা নেগেটিভ দিক আছে আর একটা পজিটিভ দিক আছে। মানে আমি যদি একজন মানে একেবারে ডিট্যাচড হইতে ব্যাপারটা দেখি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে সুবিধা করে দেবে, তাদের ভোট শতাংশ বাড়াতে সাহায্য করবে। সত্যি সত্যি ভোট শতাংশ বাড়বে কিনা, আসলে তো গণতন্ত্রের উৎসব নামে ডাকা হয়, ডান্স অফ ডেমোক্রেসি বলা হয় এই ভোট গ্রহণ বিষয়টিকে, অর্থাৎ নির্বাচন বিষয়টিকে। সুতরাং সেই নির্বাচনের প্রথম দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্ব যদি প্রচার হয় তাহলে দ্বিতীয় পর্ব ভোট গ্রহণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বটি, সেটি চলছে। কিন্তু তার মাঝখান থেকেই বারংবার অভিযোগ উঠে আসছে। আমি সন্দীপা চক্রবর্তীর কাছে যাব। সেই অভিযোগ উঠে আসছে, যে অভিযোগটা ওঠার কথা ছিল না হয়তো শান্তিপূর্ণ ত্রিপুরাতে, কিন্তু উঠছে, এটাও সত্য। সন্দীপা চক্রবর্তী, কি মনে হচ্ছে, কি হতে পারে? সেটা নতুন কিছু নয়। 2018-র পর যখন পঞ্চায়েত নির্বাচন হলো, তখনও আমরা দেখলাম যে প্রচুর আসনে নমিনেশন দিতে দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে। তারপর প্রচুর সন্ত্রাস হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স অত্যাধিক হয়েছে, এবং অবভিয়াসলি ভোট দেওয়া হয়নি, যাওয়ার রাস্তায় আটকে দিয়েছে। মানে ভিডিও ফুটেজের সহ আমরা ইলেকশন কমিশনকে দিয়েছিলাম সেগুলো।
আমরা দিয়েছিলাম, বামফ্রন্ট হয়তো দিয়েছিলেন। তো সেগুলো নিয়ে কোনো নাড়াচাড়া হয়নি, সেগুলো নিয়ে আমরা জানি না কোন পথে সেই তদন্ত এগিয়েছে, কি হয়েছে না কি হয়েছে আমরা জানি না। কিন্তু যে ব্যাপারটা বলতে চাইবো, আজকে তৃণমূল এখানে বসে বা ত্রিপুরায় গিয়ে যে কুম্ভীরাস্ত্র ফেলছে, যে কুমিরের মতো কান্না করছে, সেটা করাটা ওদের সাজায় না। কেন কি এই খাল কেটে এই শান্তিপূর্ণ ত্রিপুরায় শান্তিপ্রিয় মানুষদের মাঝখানে খাল কেটে কুমির কিন্তু এই তৃণমূল কংগ্রেসই নিয়ে এসছে, এবং বারবার কংগ্রেসকে আঘাত করে, কংগ্রেসকে ভাঙিয়ে, কংগ্রেস তারপর মানে নিজেদের দলে লোকদের নিয়ে তাদেরকে আবার বিজেপিতে সাপ্লাই দিয়ে, এবং আজ আমরা দেখেছি পরবর্তীকালে যারা বিজেপিতে গেছে, মানে সত্যি কথা বলতে কি, দেখুন আমি সেখানে বিপ্লব বাবু তো পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন, তো বিপ্লব বাবু ওনার দায়িত্ব, ওনার উপর যেরকম বর্তায় যে ত্রিপুরাটিকে শান্তিপূর্ণ ভাবে আগের মতো রাখার জন্য, ঠিক সেরকম ভাবে কিন্তু এই যে তৃণমূল দলটি, যে দলটি আজকে সেখানে গিয়ে উৎপাত শুরু করেছে, তাদের উপরেও কিন্তু জিনিসটা বর্তায় যে আপনারা এখানে যে প্রক্রিয়ায় আপনারা এখানে রাজায় শাসন করছেন, আপনারা একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা অভিযোগ, মানে আমি এখানে না, আমি ত্রিপুরার দিকে একটুখানি ফোকাস করব, মারধর করা, সেই কালচারটাকে আমি সেটাই বলছি, সেই কালচারটার অনুপ্রবেশ কিন্তু ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস। আমার মনে হয় সন্দীপা চক্রবর্তীর সাথে ভাস্কর দেও একমত হবেন, তার কারণ এর আগেও একমত হয়েছেন যে তৃণমূল কংগ্রেসের জন্যই সেখানে সন্ত্রাস হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিরও কি কোনো দায় নেই? আপনারা তো শাসক দল এই মুহূর্তে। নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার তো শাসক দলই দেখবে, এবং যে সরকার চালাচ্ছে সেই রাজ্যে হোক আর ত্রিপুরায় হোক বা মহারাষ্ট্রে হোক। আমি একটা কথা বলি, এই যে সন্দীপা ম্যাডাম এবং নীলাদ্রি বাবু যেটা বললেন, কারণ সন্ত্রাস যেখানে হবে সেখানে আমরা বিরোধিতা করব, সেখানে আমাদের কোনো সন্ত্রাসের এগেনস্টে আমাদের বলতেই হবে। সুতরাং আজকে তৃণমূল কংগ্রেসের মোটোটা কি ছিল ত্রিপুরায় গিয়ে? আমি যেটা বলছি, দেখুন, তৃণমূল কংগ্রেস চেয়েছিল ভোটটা যেভাবে হোক বানচাল করে দেওয়া, যার জন্যই কিন্তু এই অশান্তিটা শুধু বানচাল করে দেওয়া না, তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য, ভোটটাকে বাইফার্কেট করে দেওয়া, ভাস্কর বাবু বক্তব্য শেষ করতে পারবে না, কারণ তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস এবং দুর্নীতি ছাড়া কিছু চলতে পারে না, সেটা সারা ভারতবর্ষের লোক জেনে গেছে, এবং বিদেশেও সেটা আমরা দেখেছি কিভাবে বিক্ষোভ হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসের সময়। সুতরাং তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস একদিকে, আপনি যদি দাঁড়িপাল্লা নেন আর দেখবেন সারা ভারতবর্ষের যদি কোনো সন্ত্রাস দেখেন, সেই দাঁড়িপাল্লা তো তৃণমূলের পাল্লাটাই দেখবেন বেশি হয়েছে, কারণ তারা শুধু মানুষের উপর সন্ত্রাস করেনি, তারা ভাষা সন্ত্রাসটাকে নিয়ে এসছেন এই ভারতবর্ষ। তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী, একদম ভাস্কর দে যে বক্তব্য রাখলেন শুনলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী তারা এই মুহূর্তে রয়েছেন আমাদের প্যানেলে, এবং তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসই সেখানে সন্ত্রাস নিয়ে গিয়েছে। কিন্তু আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে শেষ 30 সেকেন্ডের জন্য আসবো, সেটা হচ্ছে যে এটা কি এই জায়গা থেকে যে তৃণমূল কংগ্রেস একদম শুরুতেই যেরকমটা বলেছিলেন যে প্রবল বিরোধিতায় তারা উঠে আসছেন, অর্থাৎ সেকেন্ড বয়ের জায়গাটা তারা নিতে চলেছেন, সেই ইঙ্গিতটা, আভাসটা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তারা? না, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর যে আঘাত এসছে, এবার এটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার তো একটা রিয়াকশন হয়, এবং স্বাভাবিক নিয়মেই ওখানে যখন তৃণমূল যাচ্ছে, তৃণমূলের ওপরও একই ধরনের আঘাত নেমে আসছে। এবার এই পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর আঘাত আসাটাও বাঞ্ছনীয়, এটা আমি বলছি না, এটা হাইকোর্ট বলেছেন। আবার ওখানেও তৃণমূলের, কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন, এটাই বাস্তব, এটা বাঞ্ছনীয় কখনোই নয়, কিন্তু বাস্তব এটাই। এই যে প্রত্যাঘাতটা তৃণমূলকে আজ ত্রিপুরায় মুখোমুখি হতে হচ্ছে, এটা একটা বড় কারণ পশ্চিমবঙ্গে যেভাবে বিরোধী পক্ষের মানুষদের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি 2018 পঞ্চায়েত ভোট থেকে শুরু করে, এবং কিছুদিন আগে একজন নেতা, দলিত নেতার উপর, আমাদের দলিত নেতার উপর আঘাত হয়েছে, হিরু হালদার। তারই ফলশ্রুতি কি আমরা জানি না। এই ভোট সম্পর্কে নেতৃত্ব কি বলবেন, বিভিন্ন দলের নেতা নেত্রীরা এরপর বলতে থাকবেন, কারণ দুপুর 12টা বাজতে চলেছে। সুতরাং সেই জায়গা থেকে ভোট প্রায় 5 ঘন্টা হয়ে গিয়েছে, ভোট গ্রহণ, এরপর ঠিক কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভাস্কর দে, অনেক ধন্যবাদ সন্দীপা চক্রবর্তী, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ প্রদীপ চক্রবর্তীও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু আমরা এই প্যানেল শেষ করছি, আলোচনা শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই গণতন্ত্রের উৎসব, ডান্স অফ ডেমোক্রেসি বলা হয় এই নির্বাচনকে। সুতরাং সেই নির্বাচন একটা গণতান্ত্রিক
বিষয়, ভারতের সংসদীয় গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেই গুরুত্বপূর্ণ বিষয়টিতে কোথাও রক্তপাত থাকবে না, সেটাই তো আমরা সবসময় চাই, কিন্তু তবুও হয়ে চলেছে। আবারও অশান্ত হলো আজকে ত্রিপুরার পুর নির্বাচন, বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জায়গায়, মূলত আগরতলাতেই বিভিন্ন ওয়ার্ডে সেই অশান্তির ছবি দেখতে পাওয়া গেছে। সেই অশান্তির ছবিটা বেলা গড়াবার সঙ্গে সঙ্গে বন্ধ হবে। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সেদিকে নজর রাখবেন, এটুকুই আশা রেখে শেষ করছি এই মুহূর্তের আলোচনা। ফোকাস ত্রিপুরা নিয়ে আবার অবশ্যই নজর রাখতে হবে হাই নিউজে। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চোখ রাখুন হাই নিউজে। হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।